হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শুনতে পারছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আহ, আচ্ছা, আজকে একটু গুছিয়ে প্রিস্টেস কংক্রিটের গেট ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্নগুলো করাবো, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্যাচের আগেও পড়িয়েছি প্রিস্টেস কংক্রিট, কিন্তু আজকে একটা জিস্ট করে দেব। এবং যারা আমার কাছে আগে কোনোদিনও প্রিস্টেস কংক্রিট পড়োনি, ঠিক আছে, তাদের জন্য অ্যাপের মধ্যে আমি দুটো ভিডিও আমি আপলোড করে দেবো, ঠিক আছে? এমন তো হতে পারে যে দেখো ভাই, এটা কোনো ব্যাপার না, আগে তুমি কোনোদিনও পড়োনি প্রিস্টেস কংক্রিট, কোনোদিনও না পড়লে, ঠিক আছে, যারা আমার কাছে পড়েনি, ধরো এখানে কাকে আছে আর নাম অত গল্প করতে করে দেরি হয়ে যায়। এবার তাদের পক্ষে তো হঠাৎ করে প্রিস্টেস কংক্রিটের কোশ্চেনগুলো করা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে, কারণ এগুলো তো গেট ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্ন। তো তাদের জন্য আমি বলবো যে তোমরা ইয়েটা দেখো, বেসিক দুটো ক্লাস আমি আপলোড করে দেবো অ্যাপের মধ্যে। অ্যাপে গিয়ে বেসিক ক্লাসটা দেখো, তারপর তুমি নিউমেরিক্যাল প্রবলেমগুলো করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ নিউমেরিক্যাল প্রবলেমগুলো যখন পড়াবো এখন, সব তো একেবারে এবিসিডি ধরে ধরে পড়াবো না, এটা তো খুব ন্যাচারাল ব্যাপার। এবার আর যারা করেছো তাদের ক্লাস করতে সুবিধা হবে, এটুকুন বলতে পারি। এটুকুনি যদি তুমি দেখে যাও আজকের ক্লাসে যেটুকুন করাবো, এই এতটুকুনি তুমি দেখে গেলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের পরীক্ষা তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? লস কয় রকমের হয় বলো অনুশ্রী, বলো লস কয় রকমের হয় প্রিস্টেস কংক্রিটে? দেখি কে কে এসেছে ক্লাসে, নাহলে আমি নাম ডাকতে। সিরিয়াসলি না, অনুশ্রী আসেনি। সোহম, বলো লস কয় রকমের হয়? স্যার, ইলাস্টিক শর্টেনিং, হুম। ক্রিপ, শ্রিঙ্কেজ লস, ইলাস্টিক শর্টের ফ্রিকশনাল দাঁড়াও, লস। ইলাস্টিক শর্টেনিং, ক্রিপ, ঠিক আছে। ইলাস্টিক হ্যালো। শর্টেনিং, হ্যাঁ, শর্টেনিং, ক্রিপ, তারপরে বললে শ্রিঙ্কেজ, তারপর ফ্রিকশনাল লস, ফ্রিকশনাল লস, তারপরে অ্যাঙ্কারেজ স্লিপ। অ্যাঙ্কারেজ স্লিপ। এবার বলো হচ্ছে কোন পার্টিকুলার লসটাকে আমরা ইমিডিয়েট লস বলবো আর কোনটাকে টাইম ডিপেন্ডেন্ট লস বলবো? ইমিডিয়েট লস হচ্ছে ইলাস্টিক শর্টেনিং, ইলাস্টিক শর্টেনিং, ঠিক আছে। ফ্রিকশন, অ্যাঙ্কারেজ স্লিপ, এইগুলো ইমিডিয়েট লস। ফ্রিকশন, অ্যাঙ্কারেজ স্লিপ, ঠিক আছে। আর টাইম ডিপেন্ডেন্ট লস কোনগুলো? ক্রিপ, ক্রিপ রিল্যাক্সেশন অফ ক্রিপ, টেন্ডন, রিল্যাক্সেশন অফ স্টিল টেন্ডন, আর আর কি আছে? শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ। হ্যাঁ। শ্রিঙ্কেজ, ঠিক আছে, এটা জানলে। আচ্ছা আমাকে বলো যে এই কোশ্চেনগুলো, বিভিন্ন কোশ্চেন, এগুলো এগুলো গল্পের মাধ্যমে আলোচনা করছি আগে, হ্যাঁ। বলো মেজর লস কোনটা? মেজর লস তো ইলাস্টিক শর্টেনিং এর জন্য যে লসটা হয় সেটাই মেজর লস। আচ্ছা, ইলাস্টিক শর্টেনিং এর জন্য দু রকম লস আমরা ক্যালকুলেশন করি, একটা প্রিটেনশন, একটা পোস্ট টেনশন, ঠিক আছে। এবার প্রিটেনশনেরটা না পোস্ট টেনশনটা উল্লেখ করে বলতে হবে তো, নাহলে এরকম। প্রি টেনশনেরটা মেজর। আচ্ছা ধরো পোস্ট টেনশনে যদি আমি একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে, ঠিক আছে, যদি লস ক্যালকুলেশন করি, তাহলে কত হয় লস পোস্ট টেনশনের ক্ষেত্রে ইলাস্টিক শর্টেনিং এর? জিরো হয় লসের ভ্যালু। ইঞ্জিনিয়ারিং সার্ভিসেরই প্রশ্ন, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেরই প্রশ্ন। সে ঠিক আছে, ভুল তো হতেই পারে। আর হচ্ছে এই গেল, আমাকে এবার বলো ফ্রিকশন লসের ফর্মুলাটা বলো। kx প্লাস মিউ ইন্টু আলফা। কে কি জিনিস? এটা ওই কোএফিসিয়েন্ট, ওটা সে। হ্যাঁ, কোএফিসিয়েন্ট, এটুকুন বললেই চলবে, আর পুরো দরকার নেই। কে একটা কোএফিসিয়েন্ট, এক্স কি? এক্সটা তো স্প্যান লেন্থটা যেটা তাহলে কখন বিমের। এক্স, কখন এক্স এর মান এল ধরবো আর কখন এক্স এর মান টুয়েলভ ধরবো? টুয়েলভ মানে যখন টু এন্ড জ্যাকিং হবে। না, টু এল তো টুয়েলভ হচ্ছে ওয়ান এন্ড জ্যাকিং যখন হবে তখন টুয়েলভ। ওয়ান এন যখন, টুয়েলভ নয়, এল বাই টু, একটা এল একটা এল বাই টু, ঠিক আছে, হ্যাঁ। কখন এল ধরবো আর কখন এল বাই টু ধরবো? এল ধরবো যখন হচ্ছে টু টু এন্ড জ্যাকিং যখন হবে তখন এল, আর ওয়ান এন্ড জ্যাকিং হলে এল বাই টু। ভুল বললে, হ্যাঁ। যখন ওয়ান এন্ড যখন হবে তখন এল, আর টু এন্ড জ্যাকিং হবে তখন এল বাই টু, ঠিক আছে। তাহলে এটা গেল কে ইন্টু এক্স প্লাস মিউ ইন্টু আলফা। মিউ এর ভ্যালু কি? মিউ একটা কোএফিসিয়েন্ট, ছেড়ে দাও, আর আর এর ভেতর দরকার নেই। আলফার ভ্যালু বলো। আলফা হচ্ছে টু থিটা।
আলফা টু থিটা কখন আর থিটা কখন? টু থিটা হচ্ছে ওয়ান এন্ড জ্যাকিং, মানে দুদিকেই থিটা থাকবে তাহলে, আর টু এন্ড জ্যাকিং হলে একদিকে একটা থিটা হবে। টু এন্ড যখন জ্যাকিং হবে তখন থিটা, ঠিক আছে। থিটার ভ্যালু কত? থিটা ফোর ই বাই এল। ঠিক আছে, ফোর ই বাই এল বা ফোর এইচ বাই এল, তুমি ওই যে এক্সেন্ট্রিসিটি ডিস্টেন্সটাকে যা ধরবা তাই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দেখো আমি মূল এই কয়েকটা জায়গা তোমাদের নোটের মতন লিখে দিচ্ছি, দেখে যাবে কোশ্চেনগুলো করানোর আগে, হ্যাঁ। দাঁড়াও, আইপ্যাডটা কানেক্ট করি। পরীক্ষা কিন্তু খুব দেরি হবে না কিন্তু, ঠিক আছে। আমি মাঝে মাঝে ভাবি যে যখন জুনিয়র ইঞ্জিনিয়ারের ইন্টারভিউর ব্যাচটা পড়াচ্ছিলাম, খুব ব্যস্ত, মানে এই সোমরাই পড়তো সে সময়। সপ্তাহে 3 দিন 4 দিন পড়ানো থাকতো, রাত্রিবেলা 8টা থেকে 11টা অবধি পড়িয়েছি যখন মক ইন্টারভিউগুলো নিচ্ছিলাম। ওটা পড়ানো হয়ে গেল, তারপর রিল্যাক্স বসেই আছি তো সারাদিন, বেকার মতন হয়ে গেলাম। এবার তোমাদের এই ব্যাচটা শেষ হয়ে গেলে আমি কি করব, টাইমটা কিভাবে কাটাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে লস আমাদের কি কি হয়। লস প্রথম আমি ধরছি হচ্ছে, আর ডিটেলসে যাব না, শুধু এগুলোই, এই নামগুলো শুধু মনে রাখো। আচ্ছা, আরেকটা জায়গা, লস যে হচ্ছে, কি লস হচ্ছে বলো তো? লসটা হচ্ছে, এটা কিসের লস হচ্ছে? কিসের লস হচ্ছে? স্ট্রেস, স্ট্রেসের লস। স্ট্রেসের লস হচ্ছে, এটা কিন্তু জানতে হবে। তাহলে কি কি লস হয়? লস হচ্ছে তোমার ইলাস্টিক শর্টেনিং হয়, ইলাস্টিক শর্টেনিং, ঠিক আছে। 1 নম্বর লস। 2 নম্বর লস কি? লস ডিউ টু ক্রিপ। কে এলো? সামওয়ান উড লাইক টু জয়েন দা, কে এখন এলো গো? সুতপা। সুতপা দেরি করলে কেন? জাস্ট শুরুই করেছি, বুঝছো, কিছু বলিনি, একটু গল্প করলাম এতক্ষণ। প্রথম লস হচ্ছে ইলাস্টিক শর্টেনিং, ঠিক আছে। স্যার না বোর্ডটা দেখতে পাচ্ছি। ও, বোর্ডটা কানেক্ট করিনি না, ঠিক আছে। আচ্ছা, যারা প্রথম, এর আগে আমার কাছে প্রিস্টেস কংক্রিটটা পড়নি না, অ্যাপের মধ্যে আমি দুটো ক্লাস আপলোড করব, দুটো থিওরি ক্লাস, সেগুলো দেখে আজকের ক্লাসটা শুরু করো, হ্যাঁ। তাতে উপকারটা একটু বেশি পাবে। দেখা যাচ্ছে বোর্ডটা? না স্যার এখনো দেখা হয়নি। দাঁড়াও, কি হলো রে বাবা? এবার হবে মনে হচ্ছে। স্যার আমার এখানে না নেটে খুব গন্ডগোল করছে, আমি মানে মাঝে মাঝে যে করতে পারছি ঠিক না। আছে, ঠিক আছে, তুমি রেকর্ডিং তো ক্লাসটার হচ্ছেই, হ্যাঁ। এবার দেখা যাচ্ছে না? স্যার বোর্ডটা না স্যার। দাঁড়াও তো, দেখছি দেখতে দেখছি। পাচ্ছি না, এটা হ্যাঁ, আসছে না না মনে দেখলেও হয়। আমি গল্পের মধ্যে আমি বলে দেবো, ক্লাস আমি মিস করবো না আজকে, ঠিক আছে। তো আজকে আমাকে ক্লাস মিস করানো যায়, কোনো ইয়ে, আমি গল্পের মাধ্যমে মুখে মুখে বলে দেবো গোটা চ্যাপ্টার। সারাদিন ওই খেটে বসে তারপর পারবো না, এটা আজকে হবে না। আজকে গল্পের মাধ্যমে কোশ্চেন পড়বো, মুখে মুখে বুঝিয়ে দেবো। হয়েছে এগুলো স্যার। প্রত্যেক হ্যাঁ দিনের হচ্ছে। আমার ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। আমি নিজেও খুব লজ্জিত হয়ে যাই যে দেখো ক্লাস করতে পারলাম, পড়াতে পারলাম না, আরে এটা হয় নাকি? ঠিক আছে। এবার তাহলে প্রথম টাইপ অফ লস, অনুশ্রী ছিলে না, হ্যাঁ, তোমাকে আহ, এখনই জয়েন করলে তাই তো। তাহলে দেখো, প্রথম টাইপ অফ লস হচ্ছে ইলাস্টিক শর্টনিং, প্রথম লস। দ্বিতীয় লস কি? ক্রিপ। দ্বিতীয় লস কি? ক্রিপ। থার্ড টাইপ অফ লস কি? থার্ড টাইপ অফ লস হচ্ছে লস ডিউ টু শ্রিঙ্কেজ। লস ডিউ টু শ্রিঙ্কেজ, ঠিক আছে, শ্রিঙ্কেজ। ফোর্থ টাইপ অফ লস কি? ফোর্থ টাইপ অফ লস হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন বা ফ্রিকশন লস, তোমরা যাই বলো, ঠিক আছে, ফ্রিকশন বা ফ্রিকশন লস। ফিফথ টাইপ অফ লস কি? অ্যাঙ্কারেজ স্লিপ। অ্যাঙ্কারেজ স্লিপ। তো এই আমার মোটামুটি 5টা লস দিয়ে কোশ্চেন আসে, সোজা কথা বুঝলাম। তাহলে ইলাস্টিক শর্টেনিং, ইলাস্টিক শর্টেনিং লসের, দেখো ইলাস্টিক শর্টেনিং মানে কি? একটা ওয়্যারকে আমি টানবো, টেনে বড় করব,
ঠিক আছে, এই যে টেনে বড় করছিস তার কারণেই তো সে প্রিস্ট্রেসিং ফোর্সটা অ্যাপ্লাই করছে। এবার কংক্রিটের বডিটা যদি ছোট হয়ে যায় তাহলে তোমার গ্রিপের জন্য, তোমার ইলাস্টিক শর্টেনিং এর জন্য কংক্রিটের বডি যদি ছোট হয়ে যায়, তোমার যেটুকুন ওয়্যারকে টেনেছি তাও কিছুটা লেন্থ কমে যাবে। সেখান থেকে ইলাস্টিক শর্টেনিং কনসেপ্ট এসেছে, এটুকুন জানলেই চলবে পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে ইলাস্টিক শর্টেনিং এর স্যার ফর্মুলাটা কি? ইলাস্টিক শর্টেনিং এর ফর্মুলাটা হচ্ছে এম ইন্টু এফসি, এম ইন্টু এফসি, ঠিক আছে। এই এফসি কি জিনিস? এফসি হচ্ছে, এফসি শুধু এটুকুন শুনে রাখো, এটা একটা ক্রস সেকশন আমি ড্র করছি, নিউমেরিক্যাল প্রবলেম তো করাবো, পেয়ে যাবে সেখানে, ঠিক আছে। এটা দেখলে এটা ধরো এর উইথ কত ধরলাম, উইথ ধরলাম হচ্ছে 250, আর এই টোটাল ডেপটা কত ধরলাম, টোটাল ডেপটা ধরলাম হচ্ছে 350, কোনো আপত্তি নেই, 350, 350 না ধরে 300 ধরি, ঠিক আছে, এটা হচ্ছে 300। এবার এটুকুন কত, এটুকুন হচ্ছে 150, আর প্রিস্ট্রেসিং ওয়্যারটা ধরো এখানে এক্সেন্ট্রিক, কতটা এক্সেন্ট্রিক রয়েছে নিউট্রাল অ্যাক্সিস থেকে, নিউট্রাল অ্যাক্সিস থেকে আমি বললাম এটা 50 মিলিমিটার, 50 মিলিমিটার এক্সেন্ট্রিক পজিশনে রয়েছে, ঠিক আছে। এতটুকুন তো খুব, কি আছে এর মধ্যে। এবার এই যেই লেভেলে তোমার এই প্রিস্ট্রেসিং ওয়্যারটা রয়েছে সেই লেভেলের ফোর্স, ঠিক আছে, সেটা হচ্ছে এফসি। এই এফসি সম্বন্ধে আমরা প্রথম নিউমেরিক্যাল প্রবলেমেই পেয়ে যাব। তাহলে ইলাস্টিক শর্টেনিং এর ফর্মুলাটা হচ্ছে এম ইন্টু এফসি, ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। এবার তুমি যদি বলো যে আমি ক্যালকুলেশন করে বের করব, আপনি তো আগে আমাদের ক্যালকুলেশন করে বের করা শিখিয়েছেন, যেটা থিওরি ক্লাস, প্রয়োজন নেই, দেখো ভাই কোনো প্রয়োজন নেই, তুমি ফর্মুলাটা মনে রাখো না, এম ইন্টু এফসি। এফসি আমি ক্যালকুলেশন করা শেখাবো, ঠিক আছে, আজকেই করাবো। আচ্ছা তাহলে এম এর ভ্যালু কি? এম কাকে বলে? এম কি তোমায় জিজ্ঞাসা করি, এম কি? মডিউলার রেশিও। মডুলার রেশিও, মডুলার রেশিওর ইয়ে কি? ইএস বাই ইসি, তাহলে ইএস ডিভাইডেড বাই ইসি, ঠিক আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। তাহলে ইএস এর মান কত? 2.1 বা 2 ইন্টু 2.1 ইন্টু 10⁵, ঠিক আছে, হলো। আর ইসির মান তোমাকে দেওয়া থাকতেই হবে পরীক্ষার কোশ্চেন, না তুমি পারবে না। তাহলে গেল ইলাস্টিক শর্টেনিং। এবার ক্রিপের ফর্মুলা কি? শুধু এটুকুন মনে রাখবে, আর কিচ্ছু না। ক্রিপে একটা ক্রিপ কোএফিসিয়েন্ট আছে, তো এটা তো জানো, ক্রিপে একটা ক্রিপ কোএফিসিয়েন্ট আছে, আমরা থিওরি ক্লাসে দেখেছি। তাহলে ইলাস্টিক শর্টেনিং এর যেটা ফর্মুলা এম ইন্টু এফসি, তার সাথে একটা থিটা বা ফাই, তুমি যাই বলো, মানে হচ্ছে ক্রিপ কোএফিসিয়েন্টটা, তাহলে থিটা ইন্টু এম ইন্টু এফসি, এই হয়ে গেল তোমার ক্রিপের ফর্মুলা। আচ্ছা শ্রিঙ্কেজের ফর্মুলা, এটা দেখো, আমি এতক্ষণ তোমাদের কি পড়লাম, যে লস হচ্ছে, কিসের লসে হচ্ছেটা, কি লস হচ্ছে? তো তোমার স্ট্রেসের লস হচ্ছে, হচ্ছে তো তোমার স্ট্রেস লস আকারে তোমার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, স্ট্রেসের লস হচ্ছে। এবার আসো তো, তাহলে শ্রিঙ্কেজ যখন হচ্ছে, শ্রিঙ্কেজ লস, এটাকে তুমি, আমি যদি এইভাবে চিন্তা করি, আমি এইভাবে চিন্তা করলে আমার স্ট্রেসের তো স্যার লস হচ্ছে, তাহলে বের করতে হবে স্ট্রেস কতটা লস হচ্ছে। আমি এমনি সিম্পল ফর্মুলা দেখি জানি, স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন ইকুয়ালস টু ই, ঠিক আছে। আমি যদি এইভাবে চিন্তা করি, তাহলে স্ট্রেস, স্ট্রেস ইকুয়ালস টু স্ট্রেইন, স্ট্রেস ইকুয়ালস টু স্ট্রেইন ইনটু ই, ঠিক আছে। আচ্ছা এই যে আমি পড়ছি কি বলতো, আমি শ্রিঙ্কেজ পড়ছি, তাহলে তার আগে যদি আমি এখানে লিখে দিই শ্রিঙ্কেজ স্ট্রেস, শ্রিঙ্কেজ স্ট্রেস, শ্রিঙ্কেজ স্ট্রেস ইকুয়ালস টু শ্রিঙ্কেজ স্ট্রেইন, শ্রিঙ্কেজ স্ট্রেইন ইনটু ই, ব্যাস হয়ে গেল। শ্রিঙ্কেজ স্ট্রেস বের করছি, শ্রিঙ্কেজ স্ট্রেইনকে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ ই, এর মান কি? ই কি জিনিস, এখানে কি হবে, ই বলতে কি বোঝায় বলো তো, ই কি এখানে? কি স্টিল হবে এখানে? মডিউলাস অফ স্টিল, স্টিল, ইলাস্টিসিটি। স্টিল, স্টিল। কারণ কংক্রিটে তো কোনো ব্যাপার নেই। তাহলে শ্রিঙ্কেজ স্ট্রেইন ইনটু ইএস, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে স্যার আপনার যে শ্রিঙ্কেজ, এটা তো প্রিটেনশন পোস্ট টেনশন দুটোর ক্ষেত্রেই হয়। আলাম ঠিক আছে, প্রিটেনশন পোস্ট টেনশন দুটোর ক্ষেত্রেই হয়, ভাগ করে দাও দুটোর ক্ষেত্রে। তাহলে প্রিটেনশনের ক্ষেত্রে তোমার ফর্মুলাটা কি হচ্ছে, প্রিটেনশন আর পোস্ট টেনশন দুটো ভাগে ভাগ করলাম, এটা প্রিটেনশন, এটা প্রিটেনশন প্রিস্টেস কংক্রিট, আর হচ্ছে পোস্ট টেনশন, পোস্ট টেনশন। ফর্মুলাগুলো বলো কি হবে, তাহলে বলো ফর্মুলাগুলো বলো। প্রিটেনশনে, প্রি টেনশনে তাহলে আমি কি বের করব, আমি বের করব হচ্ছে শ্রিঙ্কেজ
শ্রিঙ্কেজ স্ট্রেস, ঠিক আছে, শ্রিঙ্কেজ স্ট্রেস, শ্রিঙ্কেজ স্ট্রেসের আমি কি লিখবো, শ্রিঙ্কেজ স্ট্রেইন, শ্রিঙ্কেজ স্ট্রেইন ইনটু ইএস, ইনটু ইএস। এবার শ্রিঙ্কেজ স্ট্রেইনের ভ্যালু কত হবে প্রিটেনশনের ক্ষেত্রে? 0.003। 0.0003, ঠিক আছে, পয়েন্ট ট্রিপল, হ্যাঁ তুমি হ্যাঁ ট্রিপল জিরোই বলেছো, 0.0003 ইন্টু ইএস এর মানে কি, নাম কি ইএস এর? স্টিল, ওই মডুলাস অফ modulus ইলাস্টিসিটি অফ স্টিল, ঠিক Modulus আছে। of তাহলে elasticity এটা গেল হচ্ছে প্রি টেনশনের ক্ষেত্রে। এবার পোস্ট টেনশনের ক্ষেত্রে ভ্যালুগুলো কত? পোস্ট টেনশনের ক্ষেত্রে শ্রিঙ্কেজ স্ট্রেইনের ভ্যালুটা কত বলো? 0.0002 The by point t zero zero plus 2 হ্যাঁ 0.002 পয়েন্ট হ্যাঁ জিরো জিরো log জিরো টু, set log হ্যাঁ 0.0 জিরো পয়েন্ট না তিনটে জিরো, তিনটে জিরো, 0.0002 লক 10, লক 10 টি প্লাস টু, টি প্লাস টু ইন্টু ইএস, ইন্টু ইএস। এই তো হয়ে গেল গো ভাই, এই তো হয়ে গেল, এই তোমার প্রি টেনশন পোস্ট টেনশন হয়ে গেল। মুখস্থ রাখার কিন্তু বিশাল কিছু কঠিন ব্যাপার না কিন্তু, তুমি চিন্তা করো না, তুমি ইলাস্টিক শর্টেনিং তুমি ক্যালকুলেশন করবে, ঠিক আছে, লসের। তাহলে এম ইন্টু এফসি। এবার এম কি জিনিস? মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, আর এফসি তোমার আমি ক্যালকুলেশন করা শেখাবো। হয়ে গেল তোমার ইলাস্টিক শর্টেনিং শেষ। তারপরে হচ্ছে ক্রিপ। ক্রিপ কি? শুধু এই ইলাস্টিক শর্টেনিং এর যা ভ্যালু তার আগে তোমার ক্রিপ কোএফিসিয়েন্ট থিটাই বলো ফাই বলো যা ইচ্ছা বলো সেটা তুমি অ্যাড করে দিলে, হয়ে গেল। শ্রিঙ্কেজ কি? শ্রিঙ্কেজের ক্ষেত্রে তো আরো সোজাভাবে তোমাদের বললাম, স্ট্রেস বের করব, স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু ই, তাহলে শ্রিঙ্কেজ স্ট্রেন ইকুয়ালস টু শ্রিঙ্কেজ স্ট্রেন ইনটু ই। এবার প্রি টেনশনের ক্ষেত্রে একটা ভ্যালু আসলো, পোস্ট টেনশনের ক্ষেত্রে একটা ভ্যালু আসলো, হয়ে গেল, কোনো আপত্তি আমার নেই, ঠিক আছে। এবার চলে আসলো যে ফ্রিকশন লস। ফ্রিকশনটা খুব ইম্পর্টেন্ট, ফ্রিকশনটা খুব ইম্পর্টেন্ট। ফ্রিকশনের ফর্মুলাটা আরেকবার বলো, সোহমকে আর বলতে হবে না, ফ্রিকশনের ফর্মুলা কি? কে ইন্টু এক্স, ধরো K কে ইন্টু এক্স প্লাস মিউ ইন্টু আলফা, plus mu into alpha মিউ ইন্টু আলফা। তাহলে এটা হচ্ছে কে ইন্টু এক্স প্লাস মিউ ইন্টু আলফা, আগে একটা আছে পি জিরো, ঠিক আছে, এই পি জিরো মানে ইনিশিয়াল প্রিস্ট্রেসিং ফোর্স, ঠিক আছে। আচ্ছা, এই পি জিরো টি জিরো নিয়ে আমার কোনো কনসার্ন নেই, ওগুলো যেরকম থাকবে সেভাবে অ্যান্সার বসিয়ে দেবো মান। আমার কনসার্ন হচ্ছে কে। কে স্যার কি জিনিস? কে হচ্ছে একটা কোইফিশিয়েন্ট, কে নিয়ে আমি আর কিছু পড়াশোনা করব না, কে হচ্ছে একটা কোইফিশিয়েন্ট, ঠিক আছে। আমার মিউ কি স্যার? মিউ হচ্ছে একটা কোইফিশিয়েন্ট, মিউ নিয়েও আমি কোনো বিশেষ কিছু পড়াশোনা করব না, ঠিক আছে। আমার এক্স নিয়ে আমাকে পড়তে হবে, আমাকে এই আলফা নিয়ে আমাকে পড়তে হবে, এই দুটো জিনিস নিয়ে আমাকে, আমি তো ভুলে যাই এই দুটো জিনিসই। একদম সিম্পল মনে রাখো, ওয়ান এন্ড, ওয়ান এন্ড, ঠিক আছে, আর এটা হচ্ছে টু এন্ড। কি লিখলাম এক্ষুনি বুঝবে, ওয়ান এন্ড আর টু এন্ড। এটাকেও মনে রাখো এইভাবে, ওয়ান এন্ড, আর এটাকে মনে রাখো হচ্ছে টু এন্ড, ঠিক আছে, ওয়ান এন্ড আর টু এন্ড। ওয়ান এন্ড আর টু এন্ড মানে কি বলতো? ওয়ান এন্ড আর, এবার তুমি বলতে পারো এটা স্যার কি একটা বলছেন, আমি তো বুঝতে পারছি না, আমি আগে সে পড়িনি। জ্যাকিংটা বোঝাচ্ছে জ্যাকিং, জ্যাকিং। এবার জ্যাকিংটা যদি ওয়ান এন্ড দিয়ে হয় সেটাকে বলছে ওয়ান এন্ড, আর জ্যাকিংটা যদি দুটো এন্ড দিয়ে হয় তাকে বলা হয় টু এন্ড। দেখো তুমি আজকের ক্লাসের পর এই এমন ভাবে পড়ো কি যে আর যেন কোনোদিন বাড়িতে না পড়তে হয়, ঠিক আছে, আরসিসি ডিজাইনটা আমি যে এই রিভিশনটা করিয়ে দেবো রিভিশন ইউনিটে, ঠিক আছে, আর যেন বাড়িতে না পড়তে হয়। আমার এখানে বসেই পড়াটা রেডি করো, আমার এখানে বসে পড়াটা রেডি করো। সময় কোথায় বলো অত পড়ার? তাই না, অত পড়ার যারা চাকরি করছো তারা নিজেরা নিজেকে প্রশ্ন করো তো, অত পড়ার সময় কোথায় আছে? এই ক্লাস যে করছো সেটাই কত বড় ব্যাপার। এটা হচ্ছে ওয়ান এন্ড জ্যাকিং, একটা এন্ড দিয়ে তুমি টানছো, ঠিক আছে। এর লেন্থটা কত? এর লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল, এর লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল, ব্যাস হলো। এর লেন্থটা কত? এর লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল, একই তো, ওটাকেই তো আমি ইয়ে করলাম, এই লেন্থটা ক্যাপিটাল এল। এবার তুমি দুদিক দিয়ে টানছো, তুমি দুদিক দিয়ে টানছো,
তুমি পি ফোর্স দিয়ে তুমি দুদিক দিয়ে জ্যাকিং করছো, ঠিক আছে, ভালো কথা। তাহলে ওয়ান এন্ড জ্যাকিং টু, এবার জ্যাকিং কিভাবে করছো, ঠিক আছে, তুমি টানছো না ক্রেন দিয়ে টানাচ্ছো, ওগুলো আমাদের দরকার নেই, ওগুলো বহু বইয়ে বইয়ে 3-4 পাতা গল্প লেখা থাকে, কিচ্ছু দরকার নেই। তুমি এটুকুন, তুমি পিএসসির অঙ্ক কষার জন্য এটুকুন জায়গা জানলেই তোমার চলবে। তাহলে কে হচ্ছে একটা কোইফিসিয়েন্ট আর হচ্ছে মিউ একটা কোইফিসিয়েন্ট, আমার এগুলো নিয়ে কোনো ভাবনা নেই, পরীক্ষা হলে কোশ্চেনে উল্লেখ করাই থাকবে এগুলোর ভ্যালু, যদি উল্লেখ না করা থাকে কোশ্চেনটা তুমি করতে পারবে না, ব্যাস হয়ে গেল সোজা কথা। এবার হচ্ছে এক্স, এক্স হচ্ছে ওয়ান এন্ড যদি জ্যাকিং হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে, তাহলে এক্স এর ভ্যালু হবে এল, তাহলে এক্স এর ভ্যালু হবে এল, এটা হচ্ছে তোমার এল। এক্স হচ্ছে, এটা হচ্ছে তোমার ডেটাম ধরলাম, ধরো এখান থেকে মেজারমেন্ট করব, এটা ডেটাম, এটা এ আর বি, এ পয়েন্ট থেকে আমি ডিস্টেন্স মেজারমেন্ট করব, তাহলে এ পয়েন্ট থেকে ডিস্টেন্স মেজারমেন্ট করব, ঠিক আছে। যদি ওয়ান এন্ড দিয়ে করি তাহলে টোটাল লেন্থটাকেই কনসিডার করতে হবে, যদি দু এন্ড দিয়ে যদি করি, বোথ এন্ড দিয়ে যদি করি, তাহলে এর সেন্টার লাইনটাকে আমাকে কনসিডার করতে হবে, ঠিক আছে, বা মিড পয়েন্ট তুমি যেভাবেই বলো না কেন, ঠিক আছে। এবার বলতে পারো যে এটার আবার স্যার কি সেন্টার লাইন হয়, ঠিক আছে, এটা তো এ আর বি দুটো এন যদি হয়, এর মাঝের জায়গা পয়েন্টটা হচ্ছে সি, সেই সি, ওই সিটাকেই আমি বোঝাতে চেয়েছি আর কি। এবার ভাষার গন্ডগোল, তাহলে এটা এ, এটা বি, এটা তোমার সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টের ভ্যালু কত, সি পয়েন্টের ভ্যালু এক্স ইকুয়ালস টু এল বাই টু, এক্স ইকুয়ালস টু এল বাই টু, এটা হয়ে গেল। তাহলে ওয়ান এন্ড জ্যাকিং হয়ে গেলে এক্স ইকুয়ালস টু এল, এটাও তুমি বুঝলে, আর টু এন্ড জ্যাকিং হয়ে গেলে এক্স ইকুয়ালস টু এল বাই টু, তাহলে লিখে দিই এখানে এক্স ইকুয়ালস টু এল, আর টু এন্ড জ্যাকিং হলে এক্স ইকুয়ালস টু এল বাই টু। এবার আলফা, এবার আলফার ভ্যালু, আলফার ভ্যালু হচ্ছে, দেখো আলফার ভ্যালু যদি ওয়ান এন্ড জ্যাকিং হয়, ঠিক আছে, ওয়ান এন্ড জ্যাকিং হলে কিরকম হয় বলো তো, ওয়ান এন্ড জ্যাকিং হলে তোমার এটা একটু বলে দিতে হয়, কারণ একটু না বলে দিলে না, যারা প্রথম বা আমার থিওরি ক্লাসে তো এগুলো ডিটেলসে আমি আলোচনা করেছি, ঠিক আছে, কোনো অসুবিধাই হবে না, কিন্তু ক্লাস করতে হয়েছে একবার, একটু ইনিশিয়ালি একবার শোনো, ভালো লাগবে শুনতে। কোথায় গেল রে ভাই স্কেলটা, টানলাম স্কেলটাকে আবার মুছে দিলাম। এ দুটো পয়েন্ট কনসিডার করছি না ওয়ান এন্ড জ্যাকিং এর সময়, ঠিক আছে, কারণ এক্স ইকুয়ালস টু এল ধরেছি তো, এই দুটো পয়েন্ট কনসিডার করছি। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, আলফা ইকুয়ালস টু থিটা প্লাস থিটা ইকুয়ালস টু 2 থিটা, ঠিক আছে, হয়ে গেল। তাহলে স্যার এই থিটার মান কি, এই থিটার মানটা হচ্ছে 4h বাই এল, এই h কি, h হচ্ছে এক্সেন্ট্রিসিটি, ব্যাস আর তো কিছু নেই, এই তুমি লিখে দাও না। তাহলে আলফার ভ্যালু লিখছো তো, আলফার ভ্যালু যদি ওয়ান এন্ড জ্যাকিং হয় তাহলে লেখো হচ্ছে ইকুয়ালস টু থিটা প্লাস থিটা, লিখছি না আমি, একবার ডাইরেক্ট 2 থিটা লিখছি, 2 থিটা, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 4h বাই এল। যদি বোথ এন্ড জ্যাকিং হয়, ঠিক আছে, তাহলে বোথ এন্ড হতেই তো পারে, হ্যাঁ ঠিক আছে, এবং বোথ এন্ড জ্যাকিং, তাহলে আমি যে দুটো পয়েন্ট কনসিডার করছি বোথ, আচ্ছা বোথ এন্ডে কোন কোন পয়েন্ট কনসিডার করছি, এ আর বি তো কনসিডার করছি না, কারণ এক্স এর ভ্যালু আমি এল বাই টু নিয়েছি, তার মানে এ আর সি পয়েন্ট আমি কনসিডার করছি, তাহলে তোমার থিটার ভ্যালুটা কত হবে, তাহলে তুমি দুটো ট্যানজেন্ট টানো, এই কই গেল, উঠছে না কেন কালি, এই একটা ট্যানজেন্ট তুমি টানলে, আর এই সি পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট টানলে, ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এখানে আলফার ভ্যালু হবে, ঠিক আছে, থিটা, এটা হচ্ছে তোমার থিটা, আর এটা হচ্ছে তোমার থিটা, কেউ সি পয়েন্টে থিটা কত, সি পয়েন্টে থিটা তো 0, ঠিক আছে, কারণ কি অ্যাঙ্গেল করেছে হরাইজেন্টালের সঙ্গে, সি পয়েন্টে যে ট্যানজেন্টটা টানলাম তার অ্যাঙ্গেলটা কত, 0 অ্যাঙ্গেল, তাহলে থিটা প্লাস 0, থিটা প্লাস 0 ইকুয়ালস টু থিটা, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু 4h বাই এল, এইভাবেই মনে রাখো। অনেকে এটাকে এরকম করে, এই 2 ইন্টু 4h বাই এল তো 8h বাই এল, অনেক বই লেখা আছে 8h বাই এল, কেন আমি পড়তে, আমাকে তো একটা জায়গা তো তোমার কনসেন্ট্রেট করতে হবে, এটুকুন আমাকে মনে রাখা, তো মনে রাখতে হয়, বেশি ইনফরমেশন নিয়ে কি করব, ঠিক আছে, মনে রাখার জন্য এটুকুনি তোমার যথেষ্ট। তাহলে এবার তুমি বলো ওয়ান এন যদি হয় তাহলে 2 ইন্টু 2h বাই এল, আর এটা যদি
টু এন্ড যদি জ্যাকিং হয় তাহলে থিটা, আর থিটার ভ্যালু কত 4h/l, ব্যাস হয়ে গেল, আর তো কিছু নেই। এই হয়ে গেল ফ্রিকশন লস, ঠিক আছে, ফ্রিকশন লস কমপ্লিট। এবার চলে আসো অ্যাঙ্কারেজ স্লিপ। অ্যাঙ্কারেজ স্লিপ, আচ্ছা অ্যাঙ্কারেজ স্লিপ জিনিসটা কিরকম মনে হচ্ছে বলো তো? ওই স্ট্রেইনের মতন না, কিছু একটা স্লিপ করে যাচ্ছে, তাহলে মানে ডেল এল ধরো লেন্থটা তার কমে গেল, ঠিক আছে। তাহলে আমি কি অ্যাকচুয়ালি বের করতে চাইছি? আমি স্ট্রেস বের করতে চাইছি। স্ট্রেস ইকুয়ালস টু, এই জায়গা এই কনসেপ্ট থেকে স্ট্রেস বাই স্ট্রেইন ইকুয়ালস টু ই, তাহলে স্ট্রেস ইকুয়ালস টু স্ট্রেইন ইনটু ই। তাহলে এইভাবে যদি লিখি অ্যাঙ্কারেজ স্লিপকে, অ্যাঙ্কারেজ স্লিপকে কতটা স্ট্রেস লস হচ্ছে, এভাবে যদি লিখি স্ট্রেস ইকুয়ালস টু স্ট্রেইন ইনটু ই। আমি স্ট্রেইনকে কি লিখতে পারি? আমি স্ট্রেইনকে লিখতে পারি হচ্ছে ডেল এল বাই এল। ডেল এল হচ্ছে কতটা অ্যাঙ্কারেজ স্লিপ হলো, এল হচ্ছে ইনিশিয়াল লেন্থ, ইনটু ই, ঠিক আছে। এই তো হয়ে গেল আমার কতটা স্ট্রেস লস হয়ে গেল, তো ব্যাস আর কি আছে বলো। আর এই কোশ্চেনটা দেয় পার্সেন্টেজ অফ স্ট্রেস লস, তিনবার এসেছে, তিনবার, একবার দুবার ইঞ্জিনিয়ারিং সার্ভিসে, একবার গেটে, একটাই পার্টিকুলার টার্মের প্রশ্ন। এরকম যদি আসে তাহলে এটাকে এই যে তুমি পাচ্ছ, এটা তুমি পাচ্ছ হচ্ছে ডেল্টা তোমার থিটা, যতটা ডেল্টা স্ট্রেস, থিটা কেন বলছি, ডেল্টা সিগমা, ঠিক আছে, স্ট্রেস কতটা তোমার চেঞ্জ হলো। এবার এই কোশ্চেনটা আসে যে অ্যাঙ্কারেজ স্লিপের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ লস কত অ্যাঙ্কারেজ স্লিপের, তাহলে সেটাকে কি করবে, সেটাকে করবে পার্সেন্টেজ অফ লস ইন অ্যাঙ্কারেজ স্লিপ ইকুয়ালস টু ডেল অফ এই ডিভাইড বাই ইনটু 100, ঠিক আছে। এটা কি বলে বলো তো এই চিহ্নটাকে? আমি ভুলে গেলাম চিহ্নটার নাম। সিগমা। সিগমা বলে, সিগমা, ডেল সিগমা বাই সিগমা ইনটু 100, ব্যাস এই তো। প্রিস্টেস কংক্রিট লসে এইটুকুন তুমি কনসেপ্ট যদি পড়ে নাও না কেউ যদি, হ্যাঁ, কারণ কি তোমাকে তো পরীক্ষার আগের 7 দিন আগে তো জিনিসটাকে সাম আপ করতে হবে। আমি তো বলছি এখন থেকেই সাম আপ শুরু করো, 5 মাস হাতে সময় আছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস সময় পাবে না, 4 মাস। জুলাই যদি ধরো, আজকে 15 তারিখ হয়ে গেল না, আজকে জুলাইয়ের, আচ্ছা 15 তারিখ, 5 মাস সময় পাবে, ঠিক আছে। ডিসেম্বরের শেষে কিন্তু পরীক্ষা হচ্ছে, একদম কনফার্ম বলছি। হুম, কনফার্ম হচ্ছে। ওই ফোনটা নিয়ে বসিনি, তা তোমায় দেখাতাম। নিলয় স্যারের সাথে একটু এই তোমাদের 10টা থেকে পড়ালাম তো, খেয়ে দিয়ে উঠে ফোন করেছিলাম, ঠিক আছে, পিএসসির ব্যাপারে, যে স্যার ওবিসি কেসটা তো মীমাংসা হয়ে গেছে, তাহলে কি হচ্ছে, হ্যাঁ সেটা নিয়েই। তো তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, এটুকুন কনফার্ম। তা সেটাই, এটুকুন একটা জায়গা, এটুকুন মনে রাখলে সবকটা অঙ্ক পারবে। ক্লিয়ার হয়েছে বলো? আর কিছু বলতে হবে এখান থেকে? না স্যার, ঠিক ঠিক আছে। আছে, চলো তাহলে কোশ্চেন প্র্যাকটিস শুরু করি। আমি কোশ্চেন প্র্যাকটিস একটা একটা করে দিই, তোমরা করো, ঠিক আছে, আমি তো করে দেবই। ঠান্ডা লেগে গেছে খুব। তোমাদের একটা দুটো ক্লাস আমি একটু ডিস্টার্ব, মানে এত মানসিক প্রেসারে চলে গিয়েছিলাম, মনে হচ্ছিল পড়ানোই বন্ধ করে দিতে হবে। এটা গেট 2020, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা খুব ভালো তোমার ইয়ের ওপর আর কোনো কোশ্চেন, এটা গেট 2020 এই কোশ্চেনটা করলে তোমার ফ্রিকশনের ওপর আর কোনো কোশ্চেন করতে হবে না। এই একটাই কোশ্চেন, মডেল কোশ্চেন একটা করে রাখো, ব্যাস, দরকার নেই আর কিচ্ছু করার দরকার নেই। এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটায় কি বলেছে দেখো। কোশ্চেনটায় বলেছে যে এ কংক্রিট বিম অফ স্প্যান 15 মিটার, 150 মিটার অ্যান্ড 300 মিলিমিটার, 150 মিলিমিটার অ্যান্ড 350 মিলিমিটার, ঠিক আছে, ডিপ, কি লিখেছে, এ কংক্রিট বিম অফ স্প্যান 15 মিটার, স্প্যান 15 মিটার, 150 মিলিমিটার অ্যান্ড 350 মিলিমিটার, এটা এম, এটা কি লিখেছে, ঠিক আছে, বুঝতে পারে, একটা ডিপ ডেপথ, একটা হচ্ছে উইথ, সোজা কথায়, ইজ প্রিস্ট্রেসড ইন প্যারাবোলিক কেবল অ্যাজ শোন ইন দ্য ফিগার, ঠিক আছে, এরকমভাবে করা হয়েছে, নট ড্রন টু স্কেল। এটা কি কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন ফর কেবল, ওই কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন কোনটাকে বলে? কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন আলফাকে বলে না মিউকে বলে? এটা তো জানতে লাগবে না, হ্যাঁ। স্যার মিউ। মিউ। আর আলফাটা কি জিনিস?
অবলার কোএফিসিয়েন্ট। হ্যাঁ, ওয়েব কোএফিসিয়েন্ট গো, ওবলার তো না, ওয়েব কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ ওয়েব বলে ওটাকে। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ফর কেবল এত অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ওয়েব এত বলে দিয়েছে। ঠিক আছে, এত বলে দিল। তা কি বলেছে, ইফ দ্য কেবল ইজ টেনশন ফ্রম ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ডের কেস দিয়েছে, ওয়ান এন্ড অনলি দ্য প্রিস্ট্রেসিং লস। চলো করো কোশ্চেনটা, করে আমাকে বলো কত আসছে। একই তো থিওরি বললাম, হ্যাঁ, একটা পাতায় আমি তোমাকে এটা দেখাতে, এরকম ভাবে পড়তে পারবে কোশ্চেনটা। একটু জুম করে দেখাই নাকি, দেখো জুম করে দেখো, এখানে আর কিছু নেই। হ্যাঁ, এই জায়গাটাতে কিচ্ছু লেখা নেই। এই জায়গাটাতে লেখা আছে যে ইফ দ্য কেবল ইজ টেনশন ফ্রম ওয়ান এন্ড অনলি দ্য পার্সেন্টেজ অফ লস, ওয়ান এন্ড কথাটাই লেখা আছে আর কি। ঠিক আছে, মূল তোমার ডায়াগ্রাম, কোশ্চেনের ভাষা সব তুমি এখানে পেয়ে যাচ্ছ। করো কোশ্চেনটা। এমন না যে আমি কিন্তু কোশ্চেন, তোমরা নিজেরাও পড়ানোর সামনেই তো পড়াচ্ছি, দেখে বোঝো যে কোশ্চেনগুলো সলভ করে বসিনি, আমাকেও তোমার সাথে সাথেই করতে হবে, ফলে আমাকেও যখন করতে হবে তুমিও তখন করো, কি আছে কি। পার্সেন্টেজ অফ লস বলেছে, ঠিক আছে, ওয়ান এন্ড জ্যাকিং বলেছে। এখানে একটাই সমস্যা হতে পারে যে স্যার এক্সেন্ট্রিসিটিটা কি ধরবো, 4h/l 70 ধরবো না 50 ধরবো না 7×5 = 12 ধরবো, কি ধরবো, এক্সেন্ট্রিসিটি কি ধরবো সৌরভ? 120 একশো ধরবে। কুড়ি মিলিমিটার। 120 স্যার, হ্যাঁ। এইটা কিন্তু বলতে হবে, ঠিক আছে, এটা থিওরি ক্লাসে বুঝিয়েছিলাম কেন হয়, কিভাবে এটাকে ধরছি, এই যারা বুঝিয়েছিলাম। ব্যাস, আর তো কিছু নেই, কে ইন্টু এক্স প্লাস মিউ ইন্টু আলফা। 8h/l হবে না ইসেন্ট্রিসিটিটা, যেহেতু 1 এন্ড জ্যাকিং। আমি তোমাকে এতক্ষণ কি বললাম, 4h/8h, ওটা ভুলে যাও। ঠিক আছে, এভাবে মনে রাখো না, এভাবে মনে রাখতে তো বেশি সুবিধা হয়। 8h/l তো হবেই, আমি তো বললাম যে দরকার নেই, এ তো ওয়ান এন্ড জ্যাকিং করলে তো ওই 2 × 4h/l, এটাকে 8h/l তো হচ্ছে, আর টু এন্ডে তোমার 4h/l হচ্ছে। আমি বললাম ডাইরেক্ট ফর্মুলা মনে রাখো না, কনসেপ্টটা মনে রাখো, এলো গোয়ার থেকে মনে রাখো, তাহলে মনে থাকবে বেশি দিন। বলো বলো বলো, তাড়াতাড়ি করো। সব রেডি, রেফারেন্স উত্তর দিয়ে দেবো, বসে বসে সুন্দর সিনেমার মতন দেখে চলে যাবে, বাহ। স্যার, ডেসিমেলে 0.0449 এরকম আসছে। করে দেখতে হবে, আমি জানি না কত আসছে। ঠিক আছে, স্যার আমারও স্যার 0.0449। 0.0 করে দেখি। তার মানে 4.49% এরকম আসার কথা। 4.49, 4.5% আছে অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ এসছে কি হ্যাঁ সেটা স্যার, বলো। ওটাই ওটাই আসছে। ওটাই, ঠিক হ্যাঁ আছে, স্যার, চলো। আসছে। ঠিক আছে, দেখো কি আছে, দেখো কি আছে, কিছুই তো নেই গো। প্রিস্টেসিং লসের কোশ্চেন গুলো আমি আগে যখন পড়াতাম এক সময়, তখন তো দেখো সত্যি কথা বলতে কি, যখন পড়ানো শুরু করেছে, আমি নিজেই নিজের মুখে বলছি, তখন এত কনসেপ্ট মানে আমাকেও অনেক কিছু দেখতে হতো, দেখে বিভিন্ন জায়গা থেকে কোনটা বললে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবার পড়াতে পড়াতে বুঝে গেছি যে এইটুকুন বললে সুবিধা হবে। ঠিক আছে, ফলে এখন এটা বলাও আমার পক্ষে অনেক ইজি হয়ে গেছে আর কি। তাহলে লসের ফর্মুলাটা কি, কে ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস মিউ ইন্টু, এই মিউ লিখলাম, মিউ ইন্টু আলফা। ঠিক আছে, তাহলে বলো কে এর মান কত আছে, একটু বলে যাও আমাকে কে এর মান কত আছে, তাহলে আমাকে বল। 0.0015। 0.0015, ওয়ান এন্ড জ্যাকিং বলে দিয়েছে, ওয়ান এন্ড জ্যাকিং বলে দিয়েছে মানে এক্স এর মান হচ্ছে লেন্থ অফ দা স্প্যান হবে। এল ঠিক আছে, হবে 15 মিটার। হ্যাঁ, লেন্থ অফ দা স্প্যান বা এল, এটা হবে হচ্ছে 15 মিটার। ঠিক আছে, আচ্ছা মিউ এর ভ্যালু কত বলেছে, এই কে হচ্ছে তোমার ওই 0.35। দুটো কনস্ট্যান্ট, তো এটাকে মনে রাখবে ওয়েভ,
ওয়েভ লেখা থাকে, ঠিক আছে, কে এর মানের আগে, মনে রাখতে সুবিধা, আর এই কনফিউশনেও যাবে না দুটো কনস্ট্যান্ট স্যার কোনটা কি আলফা আর কোনটা কোনটা মিউ আর কোনটা কে, এটাও বুঝতে অসুবিধা হতেই তো পারে এটা, ঠিক আছে। তাহলে মিউ এর ভ্যালু কত বলেছে? 0.35, 0.35, ঠিক আছে। এবার চলে আসো আলফা। আলফা বলেছে ওয়ান এন্ড জ্যাকিং বলেছে, ওয়ান এন্ড জ্যাকিং যদি বলে দেয় তাহলে আলফার মান কত হবে? 4h/l, দাঁড়াও এভাবে লিখবো না, ওয়ান এন্ড জ্যাকিং তো, তাহলে হচ্ছে আলফা ইকুয়ালস টু থিটা প্লাস থিটা ইকুয়ালস টু 2 থিটা, ঠিক আছে। এবার 2 ইন্টু থিটার মান কত? থিটার মান হচ্ছে 4h/l, একদম এই প্যাটার্নে লেখো, বুঝছো, মনে থাকবে বেশি দিন। এবার এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 0.12, 0.12। এল এর মান কত? এল এর মান হচ্ছে 15, ঠিক আছে। 15 ক্যালকুলেশনটা করে কত আসছে গো? দেখি আমিও ক্যালকুলেটর নিয়ে বসছি, মাঝে মাঝে বসতে ভুলে যাই। এত ইন্টু এত ডিভাইড বাই 15 ইন্টু 2, 0.064। 0.064, 0.064। আমার ভুল এলো কেন গো? আমার আসেনি কিন্তু, জানো এটা, আমি কিছু ভুল টিপেছি, দাঁড়াও দেখি। ও স্যার 4 না, আমি দিই না, প্রথম পার্টটা তো অ্যাড হয়নি স্যার। আমি এই 4টা ইয়ে করিনি। কি প্রথম পার্ট অ্যাড হয়নি? প্রথম দ্বিতীয়র কি আছে? 2 স্যার না, 0.0015 ইন্টু 15 ওটা করেছেন? পয়েন্ট ওটার সাথে তো একই এটা অ্যাড হবে স্যার। বাই 15 এত ইন্টু 2, হ্যাঁ আসছে তো, এই তো না দেখানো, এই তো এলো তো না স্যার, 0.064। 0.064 এর সাথে স্যার ওই 15 ইন্টু 0.0015 ওই পার্টটাও তো অ্যাড হবে। কোন পার্টটা অ্যাড হবে বলছি, বুঝতে পারছি না তো। স্যার এটাই তো কে হবে। এক্স, স্যার ও আপনি পুরোটা নিউ কথা আলফাটা কথা বের বলছি। করলেন এই স্যার। না, আমি তো শুধু আলফাটা বের করলাম, ধুর, আমি তো হুম। সরি, খুব ঠান্ডা লেগে গেছে। আমি তো শুধু আলফার ভ্যালু বের করলাম, আমি তো আর কিছু করিনি, শুধু আলফার ভ্যালু বের করেছি, অন্য কোনো ভ্যালু বের করিনি। এবার বসাবো ভ্যালুটা টোটালটা। তাহলে আলফার ভ্যালু কত হলো? আলফার ভ্যালু হলো 0.064। এবার ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা করে কত আসছে? 0.064 ইন্টু 15 প্লাস 0.35 ইন্টু 0.064, কত আসছে গো? 0.00, আমি কিছু ভুল ক্যালকুলেশন করেছি, উত্তর আমার মিলছে না, সোজা কথা এটাই, ইন্টু 15, এটা কত এলো? 0.0225 প্লাস 0.35 ইন্টু 0.064, এত এত প্লাস 0.0225 ইন্টু 100, হ্যাঁ আমারও চলে এসছে, 4.5 অ্যান্সার আসছে, 4.5 এত পার্সেন্ট, ঠিক আছে, লস 4.5%, তাই এসেছিল তো তোমাদের। তাহলে লসের হ্যাঁ স্যার। ফর্মুলাটা কি হলো? কে ইন্টু এক্স প্লাস মিউ ইন্টু আলফা, ব্যাস, কি আছে অঙ্কটার মধ্যে? এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন গেল, ঠিক আছে। আমি প্রত্যেকটা লসের একটা করে কোশ্চেন আমি তোমাদের করাবো, ঠিক আছে। এটা গেল এই লসের প্রশ্ন। এবার তোমাদের করাবো হচ্ছে প্রত্যেকটা লসের একটা করে প্রশ্ন তোমাদের করে দিই। ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2015-তে এসেছে এটা, এটাতে তোমাদের শ্রিঙ্কেজ আর ক্রিপ দুটোই কভার করে যাচ্ছে, এটা গেটের কোশ্চেন বাঞ্চ। ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2015। হ্যাঁ এই কোশ্চেনটা, এই কোশ্চেন, এটা সব ওই সব কটা জায়গা এটাতে তোমার কভার করে যাচ্ছে, বুঝলে, এটা তোমার সব কটা জায়গা কভার করে যাচ্ছে। এটা আমি সলিউশন করেওছি আগে থেকে, হ্যাঁ, সলিউশনটা আমি দেখে বলছি তোমাদের, প্রত্যেকটা টার্ম এটাতে কভার করে যাচ্ছে। ওই এফসি যেটা ছিল, এফসির কনসেপ্ট এটাতে কি কভার করছে দেখি, না এটাতে এফসি বের করতে বলেছে, ঠিক আছে, এটাতে এফসির শুধু কনসেপ্টটা কভার করছে না। এফসি কোন কনসেপ্টটা বলো তো? এই যে এই জায়গাটাতে দেখালাম না এফসি, এফসি আরেকটা কোশ্চেনে এফসির কনসেপ্ট ক্লিয়ার করাবো, ঠিক আছে। এই এফসির কনসেপ্ট অন্য এর পরের কোশ্চেনটাতেই ক্লিয়ার করাবো। এই কোশ্চেনটাতে এফসি বের করতে বলেছে, কিছু না, ফর্মুলায় পুট করা, এই কোশ্চেনটা আহামরি কিছু না, শুধু হ্যাঁ দেখতে জানতে তো হবে। কোথায় গেল রে ভাই?
করো কোশ্চেনটা, নিজেরা অন্তত শুরু তো করো, শুরু করো, আমি একটু বসি, রেস্ট নিই আমি। সুরাজের কি খবর? সুরাজ চুপচাপ থাকছো, কোনো কথাই বলছো না। স্যার এই পুরো কোশ্চেনটা একটু দেখাবেন, ইফ তার দ্য কিছু লস। নেই, আর হ্যাঁ কিছু মানে নেই, এবার তো একটু লসের দেখিয়ে কথা। দেবেন। ও লস ডিউ হ্যাঁ, টু, এক মিনিট। হ্যাঁ, ডিউ টু ক্রিপ এই ক্রিপ ইজ থ্রিটা, থ্রি আচ্ছা ঠিক টাইম আছে। লস, ও হ্যাঁ হ্যাঁ, এটা ছিল না, না এটাই তো মেন কথা। লস ডিউ টু ক্রিপ ইজ থ্রি টাইম লস ডিউ টু শ্রিঙ্কেজ, ঠিক আছে, এটাই তো মূল মূল টার্ম আর কি। চলো শুরু করি, হ্যাঁ, আর তো সময় দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমি কি কি লস এখান দিয়ে কভার হবে, এটা দিয়ে লস কভার হবে হচ্ছে ক্রিপ আর শ্রিঙ্কেজ, ঠিক আছে। এই তো কিছুই তো না, এই তো ক্রিপ আর এই হচ্ছে শ্রিঙ্কেজ, ঠিক আছে, শ্রিঙ্কেজ। এবার প্রিটেনশন বলেছে, ঠিক আছে, কারণ তুমি তো বলতে পারো স্যার আপনার তো শ্রিঙ্কেজে দুটো রয়েছে, এটা প্রিটেনশন, এটা পোস্ট টেনশন। এবার প্রিটেনশনের ক্ষেত্রে হচ্ছে কি করি, শ্রিঙ্কেজ স্ট্রেইনের সাথে ইএস এর গুণ দিই। এই শ্রিঙ্কেজ স্ট্রেইনের ভ্যালু 0.003 হয়, 0003। আর যদি কিছু একটা ভ্যালু কোশ্চেন পেপারে দেওয়া থাকে তাহলে সেই ভ্যালুটাই লিখবো, আর কি করব। আর ইএস এর ভ্যালু তো আর, এটা তো আর চেঞ্জ হয় না, ঠিক আছে। এই হলো। আর এখানে কি হবে, এখানে ক্রিপ, তো ক্রিপ হচ্ছে থিটা এম ইন্টু এফ সি, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালু তো দিতেই হবে, ক্রিপ কোএফিসিয়েন্ট। এম এর ভ্যালু হচ্ছে ইএস বাই ইসি, ইএস এর ভ্যালুও দিতে হবে, ইসি ইএস এর ভ্যালু নাও দিতে পারে, ইসির ভ্যালু তো দিতেই হবে। আর এফ সির ভ্যালু বের করতে হবে। কি আছে কোশ্চেনের মধ্যে? কোশ্চেনটা তো একেবারেই মানে পাতি প্রশ্ন তো একদম। দেখো ইঞ্জিনিয়ারিং সার্ভিস গেটে কিন্তু এই লেভেলের কোশ্চেন দেয়, ফলে এগুলো তো করে গেলে আশা তো করতে পারা যায় যে এসটিএমপিএসসি তে এর বাইরে কতই বা টাপ দিতে পারে। তাহলে আমি করব হচ্ছে থিটা ইন্টু এম ইন্টু এফ সি ইকুয়ালস টু তোমার এই শ্রিঙ্কেজ স্ট্রেন ইন্টু ইএস করি, পরপরই করি, সিরিয়ালি থাকবে তাহলে। তাহলে এটা হচ্ছে তোমার লস ডিউ টু শ্রিঙ্কেজ। দাঁড়াও, আমার কাছে হার্ড কপিটা আছে, আমি একটু বইটাই পড়ি কোশ্চেনটা, হ্যাঁ, তাই loss due to shrinkage shrinkage এটা হচ্ছে 3 times the loss due to creep, loss due to creep। দাঁড়াও ভাষাটা পড়ি, স্যার ওটা ক্রিপ শ্রিঙ্কেজের 3 গুণ আছে দাঁড়া মনে হয়, ভুল দেখুন তো পড়লাম, একবার। দাঁড়াও আমি দেখে নিচ্ছি, আমি কোশ্চেনটা না পড়ে লিখলাম তো, বইটা বের করি কোশ্চেনটা। ওই যে তো লিখলাম না, 3 কোনো দিয়েই গুণ করলাম না, বাদ রাখলাম, কোশ্চেন আগে পড়ি একবার। তারপর হচ্ছে লস ডিউ টু ক্রিপ ইজ 3 টাইমস দ্য লস ডিউ টু শ্রিঙ্কেজ। তার মানে ক্রিপের ভ্যালু 3 টাইম, তাহলে ক্রিপের ভ্যালু যদি 45 হয়, তাহলে শ্রিঙ্কেজের ভ্যালু ধরলাম 15, একে 3 দিয়ে গুণ করলাম, হয়ে গেল 45 দুদিকেই। আমার তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান করতে হবে, এই হচ্ছে মূল আমার কনসেপ্ট। তাহলে শ্রিঙ্কেজের ইয়ে কি, শ্রিঙ্কেজের ফর্মুলাটা কি, শ্রিঙ্কেজের ফর্মুলা হচ্ছে শ্রিঙ্কেজ স্ট্রেইন, shrinkage strain into ES। আর এর ফর্মুলাটা কি ক্রিপের, ক্রিপের ফর্মুলা হচ্ছে থিটা ইন্টু এম, এম এর ভ্যালু হচ্ছে ইএস বাই ইসি, ইসি ইন্টু এফসি। আমাকে এফসিটা দেখো ভাই বের করতে হবে, আমি এই দুদিক দিয়ে
ইএস ইএস কাটলাম, কোনো আপত্তি নেই, ঠিক আছে। তাহলে এখানে 3 কোথায় গেল, 3 খেয়ে গেল নাকি এখানে, এই যে 3। তাহলে আমি এখানে এফসির ভ্যালু কত পাবো, আমি এখানে এফসির ভ্যালু ইকুয়ালস টু পাবো হচ্ছে তোমার শ্রিঙ্কেজ স্ট্রেইন, এফসির ভ্যালু আমি এখান থেকে কত পাচ্ছি, আমি হচ্ছে শ্রিঙ্কেজ স্ট্রেইন ইনটু 3, শ্রিঙ্কেজ স্ট্রেইন ইনটু 3 ইনটু এই ইসি যেটা রয়েছে, ঠিক আছে, এটা কোনাকুনি গুণ হয়ে চলে আসবে, ইসি ডিভাইড বাই থিটা। ব্যাস ভ্যালুগুলো বসাবো, আর কি, আর কি আছে বলো তো এর মধ্যে এফসির ভ্যালু বের করতে, করতে পেরেছিলে এতটুকুনি, না শুরু করতে পারোনি? না না স্যার, এটা পেয়েছি। পেরেছিলে? হ্যাঁ স্যার, মানে তাহলে কনসেপ্টটা লিখে রেখেছি, অ্যান্সারটা এখনো করিনি। ঠিক আছে, আমি এই answer ভ্যালুগুলো বসাই। তাহলে আমাকে বলো ইসির ভ্যালু কত দিয়েছে কোশ্চেনে, পড়ি। ইসির ভ্যালু দিয়েছে কত, 35.35 জিপিএ। তাহলে লিখি ইসির ভ্যালু, অনেকটা কালি দিয়ে ভ্যালুগুলো লিখি, তাই না, নাহলে একরকম লাগবে। এটা হচ্ছে 35.35 জিপিএ, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালু কত দিয়েছে গো, থিটার ভ্যালু দিয়েছে 1.6, 1.6। তাহলে 1.6। আর স্ট্রেইনের ভ্যালুটা কত দিয়েছে, 200 জিপিএ। তাহলে এটার ভ্যালু দিয়েছে 200 জিপিএ, 200 জিপিএ দিয়েছে কি দেখি তো, না স্ট্রেনের 200 ভ্যালু মাইক্রন। স্ট্রেন না স্যার, ওটা তো ইটা স্টিল। দাঁড়াও দাঁড়াও, স্ট্রেইনের ভ্যালু কি দিয়েছে, কিছু ভুল লিখলাম নাকি? ইয়েসটা তো কেটে যাচ্ছে স্যার, লাগবে না তো। ইএসটা তো কেটে আছে, ইএস লিখিনি তো আমি, আমি কি কি লিখেছি, শ্রিঙ্কেজ স্ট্রেইন, ঠিক আছে, স্ট্রেইনের ভ্যালু দিয়ে দেবে গো, কি বলছো? যে ওটা অ্যাজিউম করা যাবে কি 0.0003? কিচ্ছু যদি অ্যাজিউম না করা দিয়ে যাবে দেয়? না। হ্যাঁ 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 দেওয়া হ্যাঁ হ্যাঁ, আছে, দেওয়া আছে তো, বলছে না। দেওয়া আছে, না দিলে তো 0.003 ভ্যালু হয়, অ্যাজিউমের কি আছে, ওটাই তো ভ্যালু হয়। For a pre-stressed concrete হ্যাঁ, being পড়েছি young স্যার। modulus of steel and concrete, young modulus of steel, young modulus of steel বলেছে 200 জিপিএ, 200 জিপিএ, আর ঠিক আছে, রেসপেক্টিভলি ইফ দ্য আলটিমেট স্ট্রেইন এন্ড আলটিমেট 200, আহা 200 জিবি, দুটো ভ্যালু 200, তো এই জন্য আমার 200 মাইক্রন বলেছে ভ্যালুটা। দেখো কোশ্চেনটা পড়ো, 200 মাইক্রন, দেখো দুটো ভ্যালুই 200 দিয়েছে, তো ফলে দেখো 200 মাইক্রন বলে দিয়েছে। এই যে কোথায় গেল কোশ্চেনটা, এই যে 200 মাইক্রন ক্রিপ কোইফিশিয়েন্ট, এই যে এটা হচ্ছে শ্রিঙ্কেজ স্ট্রেইন, ঠিক আছে, 200 মাইক্রন, আর হচ্ছে তোমার ক্রিপ কোইফিশিয়েন্ট হচ্ছে 1.6। তাহলে আমাকে মাইক্রনে তো ভাই রাখলে চলবে না, ঠিক আছে, মাইক্রনে রাখলে চলবে না, একে জিপিএ তে আনতে হবে, কারণ ইসির ভ্যালুটা জিপিএ তে আছে। থিটার ভ্যালুটা কিসে আছে গো, মানে স্যার থিটা, মিলিমিটারে আনতে হবে স্যার ওটাকে, মাইক্রন থেকে। হ্যাঁ, মাই 10 to the 1000 power দিয়ে ভাগ minus করে 3 দিন। তো। হ্যাঁ ঠিক আছে, আমি আগে জিপিএ তে আনি না, জিপিএ থেকে একবারে জিপিএ তে অ্যান্সারটা আসবে, জিপিএ কে তোমার নিউটন পার এমপিএ তে নিয়ে চলে আসবো, জিপিএ কে এমপিএ তে আনবো, কি অসুবিধা আছে, আমি মাইক্রনকে জিপিএ তে আনি। তাহলে এ স্যার 35.3, মাইক্রন থেকে তো স্যার মিলিমিটারে আসা সম্ভব, ওটা লেন্থের, মানে ওটা জিপিএ তে কনভার্ট হবে স্যার, স্ট্রেন তো, যদিও হ্যাঁ ওটা ইউনিটলেস। তো, হ্যাঁ স্যার, আসলে ওটা ওটা তো হ্যাঁ। মিলিমিটারের টার্মে আচ্ছা আসতে পারে। এটাকে 200 কে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করলে জিপিএ তে আসে না, মাইক্রনকে 10 টু দি পাওয়ার -6 দিয়ে মানে গুণ স্যার করে, মিটারে আসবে তাহলে। স্যার দাঁড়াও, মাইক্রনটা তো একটা লেন্থের ইউনিট, জিপিএটা তো মাইক্রনটা তো, স্পেসের ইউনিট। মাইক্রনটা তো লেন্থের ইউনিট, হ্যাঁ ঠিক। তাহলে আমি এই ইউনিট কনভার্সনে আমি একটু ভুল করেছি, আমি একটু ইউনিট কনভার্সনটা ভুলে গেছি, দাঁড়াও এটা ঠিক করি। মাইক্রনটা হচ্ছে লেন্থের ইউনিট, কি করব বলো তো অনুশ্রী, মাইক্রনকে তোমার নিয়ে আসতে হবে আমাকে, কিসে আনবো এটাকে, স্যার ইসিটা আমরা কিসে বসিয়েছি? ইসিটা আমরা বসিয়েছি জিপিএ। হচ্ছে জিপিএ তে বসিয়েছি, ঠিক আছে, ইসিটা আমরা জিপিএ তে বসিয়েছি, দেখো ইসিটা আমরা স্যার ওই জিপিএ জিপিএটা তে 35.35, স্যার না করে এমপিএ ওটাকে তে এমপিএ চলে তে আসবে নিয়ে স্যার, যান, ওটাকে 10 to the 10 power 3 দিয়ে। জিপিএটা এমপিএ তে চলে আসবে, ঠিক আছে, জিপিএটা এমপিএ তে চলে আসবে, ঠিক আছে, জিপিএটাকে এমপিএ তে আনতে পারবো, ঠিক আছে, 1000 দিয়ে গুণ করে চলে আসবে, হ্যাঁ। কিন্তু এই ইয়েটাকে কি করব, মাইক্রনটাকে কি করব বলো তো,
ওটাকে হাজার দিয়ে ভাগ। মাইক্রনটাকে আপনি মিলিমিটারে নিয়ে আসুন, 10 হ্যাঁ 1000 দিয়ে ভাগ 10 করে টু দি দিন, পাওয়ার মাইনাস তাহলে 3 দিয়ে দেখি ভাগ, তাহলেই না হয়ে 10 গেল। টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ। মাইক্রনটাকে 10 টু দি পাওয়ার -3 দিয়ে ভাগ, না স্যার হাজ নিচে না মানে স্যার 10 টু গুণ। দি 3 দিয়ে Thank you. ভাগ করছি, ঠিক হ্যাঁ আছে না? ওই আমি 1000 দিয়ে আরে ভাগ করে দিন। কনভার্সনটা ভুলে গেছি, তারা তো এই জন্য তো পারছি না, এটা কি এমন আছে, ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 3 দিয়ে, এটা 0.2 আসছে, এটা কিসে আসলো? এটা মাইক্রনকে 1000 দিয়ে ভাগ করলে মিটারে আসে নাকি? এটা মিলিমিটার স্যার। এটা মিলিমিটার। মিলিমিটার, মিলিমিটারে আসবে স্যার। মিলিমিটার আমি ভুলে গেছি, আমি সম্পূর্ণ আমি ইউনিট কনভার্সনটা ভুলে গেছি। মাইক্রনকে 1000 দিয়ে ভাগ করলে মিলিমিটারে আসে, তাহলে এটা আসলো হচ্ছে, এটা মিলিমিটার, তাহলে এই 200কে আমি 1000 দিয়ে ভাগ করে মিলিমিটারে আনলাম, ঠিক আছে, মিলিমিটারে আনলাম, তাহলে এটাকে 0.2 একবারে লিখে দিচ্ছি এখানে, অ্যাকচুয়ালি হাজার হাজার কেটেই যাবে মনে হচ্ছে, এটাকে তো হাজার আবার হাজার হাজার দিয়ে কেটেই গুণ যাবে, করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0.2 দিয়ে এটা আমি মিলিমিটারে আনলাম, মাইক্রনটাকে মিলিমিটারে আনলাম, ঠিক আছে, এটা তোমার জিপিএই আছে, এটা তোমার জিপি আছে। অ্যানসার কিসে চেয়েছে? এমপিএ তে চেয়েছে, এমপিএ। এমপিএ তে চেয়েছে, তাহলে জিপিএ থেকে এমপিএ কিভাবে আনবো? আগে জিপিএ তে তো অ্যানসারটা তো বের তো করি, দেখি কত আসছে, 0.2 ইন্টু 3 ইন্টু 35.35 ডিভাইডেড বাই 1.6, এটা আসছে 13.25। না স্যার, কিছু একটা কিছু একটা গন্ডগোল মনে গন্ডগোল হয়েছে হচ্ছে। গো, কিছু একটা স্যার গন্ডগোল এটা তো হয়েছে। 1000 গুণ করলে স্যার মানে তাহলে 0.2 হবে না, মানে 200 × 3 × 35.35 থাকার কথা। কিছু একটা ভুল হয়েছে বুঝছো ক্যালকুলেশনে, হ্যাঁ, কারণ অ্যান্সারই আছে 13.25, 13.25 এমপিএ আছে অ্যান্সার, 13.25 এমপিএ আছে, তাহলে কিন্তু এই 35.35টা তোমার জিপিএ তে থেকে গেল, তুমি জিপিএ কে তুমি এমপিএ তে কি করে লিখছো? ঠিক আছে, গাজাখড়ি গল্প তো না, ইউনিট স্যার কনভার্সনটা ঠিক বলো, আহ, এক বলো। মাইক্রন ইকুয়ালস টু এখানে মানে স্যার 10 টু পাওয়ার 200, -6 মিলিমিটার না? ওই জায়গাটা হ্যাঁ মনে হচ্ছে 10 আমরা টু দি ভুল পাওয়ার 6 করছি। ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। হ্যাঁ ওই এক জন্যই গন্ডগোলটা হয়েছে স্যার, এক যেটা মাইক 1000 দিয়ে ভাগ করছে। হ্যাঁ, এক মাইক্রন ইকুয়ালস ইকুয়ালস টু টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার -6 মিলিমিটার। 10 টু দি পাওয়ার -6 মিলিমিটার, ঠিক আছে, তাহলে এটা তোমার 1000 দিয়ে তো হচ্ছে না 10 টু দি পাওয়ার, ঠিক আছে, তাহলে তাহলে ক্যালকুলেশনটা করো, কত আসছে দেখো তো, এক মাইক্রন, ওটা হলে এটা 13.25। এটা যদি করো, তাহলে তুমি এটাকে করো না, এটাকে তুমি ভাগ করে দাও 10 টু দি পাওয়ার 6 দিয়ে, 200 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6, তাহলে কত আসছে, 200 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6, এই 200 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6 করলে কত আসছে, 200 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6 করলে আসছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তাহলে এটা এই জায়গায় তুমি লিখতে পারছো স্যার যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ঠিক আছে। এবার জিপিএ কে এমপিএ তে কিভাবে আনবো? জিপিএ কে এমপিএ তে আনতে গেলে তোমার 1000 দিয়ে গুণ 1000 করতে দিয়ে হবে, হ্যাঁ, গুণ। 1000 দিয়ে গুণ করতে হবে, জিপিএ টু এমপি 1000 দিয়ে গুণ, আমি মাইক্রনের এটা আমি ভুলে গিয়েছিলাম, তাহলে দেখি কত আসছে, 2 স্যার ইন্টু 10, ওইখানে এক মিনিট, 2 ইন্টু 10 বা এটাকে এটাকে অ্যান্সার ইন্টু 3 ইন্টু 35.35 এত ডিভাইডেড বাই 1.6 ইন্টু 1000, 13.2, ঠিকই মিলে গেছে অ্যান্সার তো, হ্যাঁ তাই আসছে, ঠিক আছে, দেখো দেখো কি করলাম, এবার বলি সিনপসিস করি স্যার জায়গাটাকে, হ্যাঁ বলো ওইখানে বলো না বলো, তুমি বলো কি স্যার বলছো। ওইখানে ওই 1 মাইক্রন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিলিমিটার লিখেছেন না, তো ওইখানে মনে হয় মিটার হবে, তবেই ওটা জিপিএ মানে ওইখানে তাহলে জিপিএ দিয়ে আমরা গুণ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিটার হবে, তোমরা বলছো দেখো, আমার তো তোমাকে আমি তো হাত রেইজই করে দিলাম, আমার কাছে আমার মনে নেই আর কি, এই মাইক্রন আর মিটারের আমার ইউনিট চেঞ্জটা আমার এই মুহূর্তে মনে নেই, কাজে তো লাগে না, দেখো আমাদের আর চাকরি করতে তো আর ইউনিট চেঞ্জ লাগে না, ফলে এগুলো ভুলে গিয়েছি, তাহলে 1 মাইক্রন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -6 মিটার, ঠিক আছে, তাহলে তুমি এটাকে প্রথমে মিটারে আনলে, এটাকে তুমি মিটারে আনলে
ঠিক আছে, এবার এটা ছিল জিপিএ। জিপিএ কে তুমি 10^3 দিয়ে গুণ করো, 10^3 দিয়ে গুণ করে তুমি এমপিএ তে আনছো, এই 13.25 তোমার এমপিএ তেই অ্যান্সার আসছে। দেখো কোনো ইউনিট চেঞ্জ নিয়ে বা ইউনিট কনভার্সন নিয়ে কোনো সমস্যা আছে কি আর? আমার নিজেরই সমস্যা ছিল, আমি ভুলে গেছিলাম 1 মাইক্রন সমান সমান 10^-6 মিটার। তাও দেখে নি, দাঁড়াও একবার কি আছে, দেখা সোজা গুগলে দেখে নেওয়া যায় আর কি। দেখে নিচ্ছি ইউনিটটা কি আছে। মাইক্রন টু মিটার। হ্যাঁ, 1 মাইক্রন সমান সমান হচ্ছে 10^-6 মিটার। ঠিক আছে, এটা নিলাম। আর কারণ তুমি দেখো জিপিএ যদি তুমি করো, জিপিএ মানে তো তোমার পাস্কালের, এই পাস্কালের রয়েছে, এই এমপিএ বা জিপিএ সবই পাস্কাল। পাস্কাল মানে কি? পাস্কাল মানে হচ্ছে তোমার নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিলিমিটার স্কয়ার কিন্তু নয় পাস্কাল মানে, ঠিক আছে? তাহলে তোমাকে মাইক্রনটাকে তুমি যদি 10^-6 দিয়ে গুণ করো, তাহলে মিটারে তোমার কনভার্ট হলো। আর এটা তোমার জিপিএ তে ছিল, জিপিএ মানে অলরেডি নিউটন পার মিটারের, তা এটা 1000 হতে পারে বা 10,000 হতে পারে, সেভাবে গুণ করেছে, কিন্তু বেসিক ইউনিটটা তো নিউটন আর মিটারেই রয়েছে। তাহলে এটাকেও তুমি মিটারে আনলে, আর এটা যেহেতু মিটারে রয়েছে মিটারেই তোমাকে আনতে হলো, এইভাবে চেঞ্জটা করলে। দেখো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে? কিন্তু স্যার জিপিএ থেকে 10^3 দিয়ে গুণ করে এমপিএ করলে ওটা কিন্তু নিউটন পার মিলিমিটার স্কোয়ার বোঝায়। তুমি আমাকে আরো কনফিউশনে ফেলে দিচ্ছ অনুশ্রী, দাঁড়াও দেখি। তখ- তখন স্যার, তখন ওইটা 200 × 10⁻³ করতে হতো, মানে যদি ওইটাই করি এমপিএ তে, যদি কিন্তু আগে দেখো আমরা এখানে তো কনভার্ট করে দিই। আমার তো ইউনিট তো মিলে যাচ্ছে 13.25। তাহলে আমাকে বলো ভুল কোন জায়গাটাতে বলেছি ইউনিট চেঞ্জ করতে গিয়ে, ভুল কোন জায়গাতে বলেছি? আমি এটাকে 2 × 10⁻⁴ যেটা করলাম, এটাকে মিটারে আনলাম, ঠিক আছে? তাহলে জিপিএ রয়েছে, জিপিএ মানে হচ্ছে মিটারে। তাহলে তুমি এইভাবে চিন্তা করো না, তুমি এইভাবে চিন্তা করো, তুমি এই 2 × 10⁻⁴ এতটুকুন তুমি মিটার অবধি আসলে, তোমার জিপিও মানে মিটারে, তাহলে তোমার অ্যান্সারটা কত আসছে দেখো। তাহলে তোমার অ্যান্সার আসছে 2 × 10⁻⁴, ঠিক আছে? 2 × 10⁻⁴ ইন্টু 3, ইন্টু 3, ইন্টু 35.35, 35.35 ডিভাইডেড বাই 1.6। তাহলে তোমার অ্যান্সার আসছে 0.0132। এত জিপিএ আসছে, এত তোমার জিপিএ আসছে, ঠিক আছে? এবার জিপিএ থেকে তুমি ডাইরেক্ট এমপিএ তে কনভার্ট করে দাও, তাহলে তুমি 1000 দিয়ে গুণ করো, হ্যাঁ তাহলে স্যার, এবার এত মিলে যাচ্ছে। ইন্টু, হ্যাঁ এবার বোঝা গেল? তাহলে তুমি আর ওই মিটার মিলিমিটার না, টোটালটাকেই তুমি জিপিএ অবধি আনলে, জিপিএ অবধি কনভার্ট করার পর ওটাকে 13.25 এত এমপিএ তে তুমি কনভার্ট করলে 1000 দিয়ে গুণ করে। এবার কনসেপ্ট ক্লিয়ার হলো? আমার শুধুমাত্র ওই মাইক্রন, 1 মাইক্রন ইকুয়ালস টু যে 10^-6 মিটার, এই ইয়েটা আমার ভুলে গিয়েছিলাম আর কি। এটা আমি আমার নোটেও লিখে রাখি, দাঁড়াও। ঠিক আছে, চলো। আচ্ছা এরপরের প্রশ্নটাতে আসি। আচ্ছা কনসেপ্টটা আসো, প্রিস্ট্রেস কংক্রিটের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাই দুটো লস পড়লাম, আসো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে তোমাদের ওই এফসির ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, এফসির ব্যাপারটা। এটা গেট 2009-এর একটা কোশ্চেন করাই। 6, 7, গেট 2009। ও এরকম ভাগ করা নেই না গেটের প্রশ্নগুলো, গেটের প্রশ্নগুলো এরকম ভাগ করা নেই, দাঁড়াও। বড় করিনি। এই কোশ্চেনটা প্রথমেই ছিল,
এই কোশ্চেনটাতে তোমার এফসির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এ রেক্ট্যাঙ্গুলার কংক্রিট বিম উইথ বলেছে 120 মিলিমিটার অ্যান্ড ডেপথ বলেছে 200 মিলিমিটার ইজ প্রিস্টেসড বাই প্রি টেনশনিং ফোর্স 150 কিলোনিউটন অ্যাট এর এক্সেন্ট্রিসিটি 20 মিলিমিটার। দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য প্রিস্ট্রেসিং স্টিল বলেছে এত, টেকেন মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল অ্যান্ড কংক্রিট আর এত অ্যান্ড এত রেসপেক্টিভলি। দ্য পার্সেন্টেজ অফ লস অফ স্ট্রেস ইন প্রিটেনশন ডিউ টু ইলাস্টিক ডিফরমেশন অফ কংক্রিট। ইলাস্টিক ডিফরমেশনের মানে কি? ইলাস্টিক ডিফরমেশন মানে হচ্ছে এম ইন্টু এফসি তোমাকে বের করতে হবে। এম মানে কি? ইএস বাই ইসি, ঠিক আছে। এফসি মানে কি? ওই ফোর্সটা। তো ওই ফোর্সটা এটা মানে অ্যাকচুয়ালি প্রিস্টেস কংক্রিট তো দুটো পার্টে ভাগ করা হয়, একটা লসেস আর একটা হচ্ছে ফোর্স বের করা অ্যাট দ্য লেভেল অফ স্টিল টেন্ডন। এই এফসি হচ্ছে স্ট্রেস অ্যাট দ্য লেভেল অফ স্টিল টেন্ডন। এটা আমরা এই কোশ্চেনটার মধ্যে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। পারবে কোশ্চেনটা পড়তে? দেখো, কোশ্চেনটা পড়তে তো পারবেই, করতে পারবে কিনা সেটা দেখো। হ্যাঁ। করো দেখি, শুরু করো। হ্যাঁ স্যার পারবো। করো দেখি, শুরু করো। স্যার দুয়েরটা তো? দুয়েরটা 2 মিনিট দিন, 2-3 মিনিট দিন। 2-3 মিনিট দাও, দেখো না 2-3 মিনিট। আমার একটু জল খেয়ে আসি, করো না। বলো কি খবর হলো? হ্যাঁ স্যার, ওই অপশন বি 6.125%। এটা হ্যাঁ, করেছি এই 6.125 কোশ্চেন, দেখি কি আসছে। 6.125 এসছে। না, আমি সলভ শেষ অবধি করিনি। হ্যাঁ, আমাকে বলো এফসির হ্যাঁ ভ্যালু স্যার, কত ওটাই আসছে? আসছে স্যার। এফসির ভ্যালু কত আসছে এফসি বলো? ভ্যালু স্যার 49 এসছে। আমার তো 49 এফসি, আমার তো 7 এসছে গো এফসির ভ্যালু। স্যার না, 7 আর কি, 7 ইন্টু ওই হ্যাঁ ইয়েটা 7 করে, এসছে স্যার, এফসি এমএফসির আর ভ্যালুটা ইলাস্টিক বলছি। এফসির ভ্যালু আমার 7 আসছে। হ্যাঁ, 7 ইন্টু ওই হ্যাঁ স্যার, 7 আমি ইন্টু ওটা আমি 7 আসছে স্যার। তারপরে ক্যালকুলেশনটা আমি করিনি গো, বলতে পারবো না। আমি শুধু এফসির ভ্যালু অবধি বের করে রেখেছি, ঠিক আছে। হ্যাঁ, এফসিটা 7 স্যার, এমএফসি করলে 49 আসছে। লস 49।
চলো দেখি কোশ্চেনটা। তারপরে 49/800 ওটা করে দিলে 6.15। ঠিক আছে, দেখো অনেকেই আছো হ্যাঁ যারা বলতে পারছো না, কোনো অসুবিধা নেই। আমি আজকে তো হবে না, এই রেকর্ডিংটা দেওয়ার সাথে সাথে আরো দুটো রেকর্ডিং দেবো ক্লাসে, ঠিক আছে? সেই দুটো রেকর্ডিং তোমাকে আগে প্রিভিয়াস ক্লাস আমার প্রিভিয়াসলি করিয়েছি সেই ব্যাচের ক্লাস, তো সে দুটো তোমাকে আগে দেখতে হবে, সে দুটো দেখে তুমি এটা দেখো, তাহলে এরা যেইভাবে বলছে তুমিও বলতে পারবে, কিন্তু ওটা আগে তোমাকে দেখতে লাগবে, ওটা না দেখলে অসুবিধা হবে বুঝতে। আমি ভালো করে ডায়াগ্রামটাই আঁকি। এরা কত বলেছে গো? এরা বলেছে 100 120। এরা কত বলেছে? 200। এবার প্রিস্টেসিং ওয়্যারটা দেওয়া আছে এই লেভেলে, এটা অন্য একটা কালি দিয়ে দেখাই। এত কিছু করার দরকার হয় না বুঝছো, স্ট্রেট ফর্মুলাটা লেখা যায়, কিন্তু অনেকে আছো তো যারা জানো না জায়গাগুলো, হ্যাঁ তাদের জন্য এত কিছু করা আমার। এখানে প্রিস্ট্রেসিং ওয়্যারটা ঠিক আছে, এবারে প্রিস্ট্রেসিং ওয়্যারটা যেই লেভেলে আছে সেই লেভেলের স্ট্রেস আমাকে মধ্যে কথা বের করতে হবে। বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা কি ছিল? এম বাই আই ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই ইকুয়ালস টু ই বাই আর, ঠিক আছে? এখানে যেটা হ্যাঁ ওয়াই হয়ে যাবে না, সেটা হবে তোমার এই এক্সেন্ট্রিসিটি ই ডিস্টেন্সটা, বলো বলো না বলো। না স্যার, ওটাই আমার ডিস্টার্ব করছে নেট একটু। হতেই পারে, সে তো নেট তো ডিস্টার্ব করতেই পারে, আমার তো এমনও ডিস্টার্ব করে পড়াতেই পারলাম না, ঠিক আছে? তো হতেই পারে। এক্সেন্ট্রিসিটি কত? এক্সেন্ট্রিসিটি হচ্ছে 20 মিলিমিটার, 20 মিলিমিটার। এক্সেন্ট্রিসিটি 20 মিলিমিটার, এটা হচ্ছে তোমার নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে চল আচ্ছা একটা জিনিস, দুটো কনসেপ্ট বলে দিই, হ্যাঁ দুটো কনসেপ্ট বলে দিই। ডেড লোড, আমাকে ফোর্সটা বের করতে হবে, এই হলুদ রঙের যেই লাইনটা দেখিয়েছি, মানে অ্যাট দ্য লেভেল অফ স্টিল টেন্ডন, সেখানে আমাকে ফোর্সটা বের করতে হবে। তা ফোর্স বের করার ফর্মুলা কি? একটা, তো এটা তো দেখতে পাচ্ছ এটা রেক্ট্যাঙ্গুলার শেপে রয়েছে, তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার শেপে রয়েছে, ঠিক আছে? তাহলে স্ট্রেস ইকুয়ালস টু পি বাই এ, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওটাকে ফোর্স বলে না, ওটাকে স্ট্রেস বলে, তো ফোর্স বাই এরিয়া, হ্যাঁ এটাকে স্ট্রেস বের করতে হবে, এফসি মানে স্ট্রেস, বারবার আমি ফোর্স বলেছিলাম, ভুল বলেছিলাম, ঠিক আছে? স্ট্রেস বের করতে হবে, তাহলে হচ্ছে পি বাই এ, ফোর্স বাই এরিয়া। তাহলে এটাও কেউ আমি থিওরি ক্লাসে আরো ভেঙে ভালো করে বলে দিয়েছি, যে এখানে ফোর্স বলতে কোন পার্টিকুলার ফোর্স, এরিয়া বলতে কোন পার্টিকুলার এরিয়া, সেগুলো ডায়াগ্রাম ড্র করে করে বলেছি, ঠিক আছে? জিজ্ঞাসা করছি যারা করেছে, অনুষ্ঠ এখানে পি বলতে কোন পিটা বোঝায় বলো তো? প্রিস্ট্রেসিং ফোর্সের কিটা প্রিস্ট্রেসিং ফোর্স, এখানে কত দিয়েছিল কোশ্চেনে প্রিস্ট্রেসিং ফোর্স? 150 কিলো নিউটন ছিল সেই। তাহলে 150 150 ইন্টু কিলোনিউটন টেন ছিল টু দি স্যার। আর 3 হবে, কিলো নিউটনকে তো নিউটনে নিতে হবে। আর এখানে এরিয়া বলতে কোন এরিয়া বোঝায়? হুম। ওই 120/200। এটা কংক্রিটের এরিয়াটা, মানে ওভারঅল গ্রস এরিয়া। কংক্রিট এরিয়াটা গ্রস, বিডি, বিডি সোজা কথা, বিডি, হ্যাঁ বি ইন্টু ক্যাপিটাল ডি। হ্যাঁ এটা হচ্ছে বি ইন্টু ডি, হ্যাঁ বিডি টোটাল ক্রস সেকশনাল এরিয়া, এই করে তুমি পি বাই এফ। আমাকে তো স্ট্রেস বের করতে হবে না, তাহলে স্ট্রেসটাকে আমি ভাগ করাও দেখিয়েছি, ঠিক আছে? থিওরি ক্লাসে দেখে নেই ওখানে একটু কষ্ট করে, যে এই স্ট্রেস ইকুয়ালস টু পি বাই এ হলো এটা ডায়াগ্রাম 1 এর জন্য, এটা ডায়াগ্রাম 1 এর জন্য। এবার ডায়াগ্রাম 2, এবার হচ্ছে ডায়াগ্রাম 2 কি বলতো? প্রিস্ট্রেসিং ফোর্সের জন্য এই বেন্ডিংটা হয়েছে। কি বলতো, একটা খাতা নিচ্ছি, হ্যাঁ একটা খাতা নিই একটা, এই খাতাটা, এই খাতাটাকে নিউট্রাল অ্যাক্সিসের নিচে, নিউট্রাল অ্যাক্সিসের নিচে যদি আমি কম্প্রেশন করি,
যদি চাপ দিই তাহলে খাতাটা কিভাবে বেঁকলো দেখতেই পাচ্ছ, ওপরে হচ্ছে টেনশন, নিচে হচ্ছে কম, ওপরে টেনশন নিচে কম্প্রেশন, সিম্পলি দেখতে পাচ্ছ। নিজের একটা খাতা নাও না, নিউট্রাল এক্সের নিচে চাপ দাও, উপরে হবে টেনশন, নিচে হবে কম্প্রেশন। তাহলে ওপরটা টেনশন, টেনশন মানে কি নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মাইনাস, আর এটা কি, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে এটা হলো ওপরটা মাইনাস নিচেরটা প্লাস। তাহলে আমাকে এই প্রিস্ট্রেসিং ওয়্যারে বের করতে হবে, তাহলে আমাকে প্লাস কম্পোনেন্টটাকেই কনসিডার করতে হবে। তাহলে প্লাস, তাহলে আমি এমনি কি জানি ফর্মুলা, বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা এম বাই আই ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই, ঠিক আছে। অতএব আমাকে স্ট্রেস বের করতে হবে, স্ট্রেস ইকুয়ালস টু এম ইন্টু ওয়াই, ওয়াই কি হবে, ওয়াই হবে এখানে এক্সেন্ট্রিসিটি, এম ইন্টু ই ইন্টু আই, তাহলে এখানে হবে এম ইন্টু ই, এম ইন্টু ই ডিভাইডেড বাই আই, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখানে চলো এবার পি ইন্টু ই ডিভাইডেড বাই আই হবে। কি বলো, কিছু ভুল লিখলাম? না না, পিটাই এম ই, পি এখানে ও ইটা ওয়াই এর জায়গায় লিখেছেন স্যার। কি ভুল লিখলাম, দাঁড়াও দেখছি। হ্যাঁ, এম মানে ফোর্স ইন্টু এক্সেন্ট্রিসিটি, হ্যাঁ, এম মানে হচ্ছে, তাহলে করবো করবো ওটা ওটা করবো, দাঁড়াও, বুঝতে পেরেছি, তুমি এর পরের লাইনটাতে আগে চলে গেছো, আমি বোঝানোর জন্য ভেঙে ভেঙে লিখছি আর কি। তাহলে এখানে পি ডিভাইডেড বাই এ, মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এই ফোর্স, এই পি ফোর্স, ঠিক আছে, ইন্টু এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ই, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ই ইন্টু ই ডিভাইডেড বাই, এবার ঠিক আছে। হ্যাঁ আমি ওটা ভেঙে হ্যাঁ লিখেছি, স্যার। ওটা ওটা আমি কিছু না, ওটা আমি ভেঙে লিখেছিলাম। তাহলে এটা কত হচ্ছে, 150 ইন্টু 10⁻³ এরিয়া হচ্ছে 120 ইন্টু 200। আমি কিন্তু ক্যালকুলেশন যদি তোমরা না করো, আমি ক্যালকুলেশন করে আর সময় নষ্ট করব না। এটা হচ্ছে 150 ইন্টু 10⁻³ ইন্টু 20 ইন্টু 20, ঠিক আছে, বি ডি কিউব বাই 12, তাহলে 120 ইন্টু ডি কিউব, ডি কত, ডি হচ্ছে তোমার 200, তাহলে বি ডি কিউব বাই 12, এই অ্যান্সার করে আমি এতটুকুন আমি ক্যালকুলেশন করে এসেছিলাম 7, ব্যাস 7 আমি তো করেই রেখেছি এই ভ্যালুটা। তাহলে আমাকে এখানে চেয়েছে যে স্ট্র, এটা কি চেয়েছে, এটা চেয়েছে হচ্ছে তোমার ইলাস্টিক শর্টেনিং চেয়েছে, কি চেয়েছে স্যার এটা, পার্সেন্টেজ চেয়েছে স্যার। না কি মানে কি লস ইলাস্টিক চেয়েছে এটা, শর্টেনিং, ইলাস্টিক, ইলাস্টিক শর্টেনিং। ইলাস্টিক শর্টেনিং চেয়েছে, তাহলে ইলাস্টিক শর্টেনিং চেয়েছে, ইলাস্টিক শর্টেনিং এর ফর্মুলা কি, ইলাস্টিক শর্টেনিং এর এম ফর্মুলা এফ সি। হচ্ছে এম ইন্টু এম এফ সি, ইন্টু এফ ঠিক সি। আছে। তাহলে এম ইন্টু এফ সি, তাহলে এম এর ভ্যালু তুমি কিভাবে পাবে, ইএস বাই ইসি করে তুমি এম এর ভ্যালু পাবে, আর এফ সির ভ্যালু পেয়ে গেলে, হয়ে গেল কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে কিছু নেই ভাই, এই কোশ্চেনটা এখানেই শেষ, আমাদের ঠিক আছে। পার্সেন্টেজে বলেছে, পার্সেন্টেজে। পার্সেন্টেজে বলেছে, তাহলে কি করতে হবে বলো, হ্যাঁ, তাহলে ওই স্ট্রেসটা বের করতে স্যার হবে, টোটাল এবার ওই তাহলে স্ট্রেসটা হচ্ছে, বের দাঁড়াও করে নিয়ে। কোশ্চেনটা পড়ি, দাঁড়াও কোশ্চেনটা পড়ি, হ্যাঁ, স্টিলের দিয়ে ওটার রেসপেক্টে পার্সেন্টেজটা বার করতে হবে। দেখুন 186 দেওয়া আছে স্টিলের এরিয়াটা। দাঁড়াও দেখি কোশ্চেনটা পড়ি ভালো করে। এত ইলাস্টিক ডিফরমেশন বা ইলাস্টিক শর্টেনিং একই ব্যাপার, ইলাস্টিক ডিফরমেশন অত, এবার দ্য পার্সেন্টেজ অফ লস, পার্সেন্টেজ অফ লস চেয়েছে, ঠিক আছে, পার্সেন্টেজ অফ লস, তাহলে বলো করি কোশ্চেনটা, এম ইন্টু 7 করলে কত আসছে, স্যার 49 49। আসছে। 49, 49, তাহলে অ্যান্সার কি আসছে কোন এটা, স্যার 49 ডিভাইডেড বাই অ্যান্সার স্টিলের অ্যাকচুয়াল স্ট্রেসটা বের 6.25 করতে হবে। হবে। স্টিলের অ্যাকচুয়াল স্ট্রেস কোথায় আছে, এটা দেওয়া আছে, স্যার ফোর্সটা বাই এরিয়াটা ফোর্স বাই এরিয়া, হ্যাঁ 187.5। হ্যাঁ হ্যাঁ, স্যার ওই ওটা আমি দেখছি 186, দেওয়া হ্যাঁ আছে ওইটার নাকি, রেসপেক্টে হবে। তাহলে হচ্ছে এটা 49 হচ্ছে লস, আর স্টিলের অ্যাকচুয়াল তোমার স্ট্রেস, তাহলে অ্যাকচুয়াল স্ট্রেস হচ্ছে 150, আর এরিয়া নিশ্চয়ই কিছু একটা দেওয়া আছে, এরিয়া কি দিয়েছে, স্যার 187.5 মিলিমিটার স্কয়ার এই দেওয়া যে আছে। দেওয়া আছে, আমি এটাই খুঁজছিলাম 187 পয়েন্ট, ব্যাস আর তো কিছুই নেই গো এখানে, এত ডিভাইড বাই হচ্ছে তোমার এটা কত, 150 ইন্টু 10⁻³ 150 ইন্টু 10⁻³ ইন্টু এটা হচ্ছে 187.5, 187.5, দেখো ক্যালকুলেট করে দেখো হচ্ছে নাকি,
49 হ্যাঁ ডিভাইডেড এটাতে বাই হয়ে যাচ্ছে। 150 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 187.5, তাহলে কত আসছে? স্যার ওটা ভাগ হবে তো 150 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হ্যাঁ, ওটা 187. ডিভাইডেড বাই 187। হ্যাঁ 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 স্যার হ্যাঁ, ডিভাইডেড বাই ওয়ান আরে এইটটি ঠিক সিক্স আছে, ওটা ভুল করে লিখেছি রে বাপ। হ্যাঁ, 187.5, তো কি আমি কি জানি না স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া? তোরা 49 ইন্টু 187.5 ডিভাইডেড বাই 150 ইন্টু 10 টু দি পাওয়ার 3, খুশি এবার? 49 ইন্টু 187.5 divided by 150 into 10 to the power 3, এত ইন্টু 100, 6.125 আসছে অ্যান্সার, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে চলো। সরি, খুব জ্বর এসেছে বাড়িতে সবার। এবার তোমাদের করাবো হচ্ছে অ্যাঙ্কারেজ স্লিপের একটা প্রশ্ন, ঠিক আছে? অ্যাঙ্কারেজ স্লিপের প্রশ্ন একটা বাকি আছে, এ কটাই করে নাও। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এসেছে 2014-তে এসেছে। এই যে দেখো একই প্রশ্ন। হ্যাঁ, the percentage of loss of free stress due to anchorage slip 3 millimeter in concrete beam of length 30 meter, which is post tension by a tendon subjected to initial stress এত এত and modulus of elasticity এত, এই একটা প্রশ্ন। সেম প্রশ্ন আবার এসেছে গেট পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এটা এসেছে 2014 দেখালাম তো, 2017-তেও এসেছে দেখো। এই যে সেম প্রশ্ন, a simply supported pre-stressing concrete beam of length এত মিটার, the initial pre-stressing এত, slip jacking during has been এত, the percentage anchorage slip, একই প্রশ্ন। একই প্রশ্ন মানে সেম সলিউশন আর কি, ঠিক আছে? এটা গেল। স্যার ওই ডেল্টা এল বাই এল ইন্টু ইএস করলে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লস। আবার এটাই দেখো গেট পরীক্ষাতে এসেছে, গেট পরীক্ষাতে এসেছে ওইটাকে 1200 একই কোশ্চেন দিয়েছে স্যার, একই সেম প্রশ্ন, কোশ্চেন ওখানে গেট 2007-এ দিয়েছে। এই যে এটা না, এই যে দেখো, the percentage of loss of pre-stressing due to anchorage slip 3 মিলিমিটার, এই যে 3 মিলিমিটার দেখো, এটা আর এটা দেখো একই প্রশ্ন, এটা আর ওই ইঞ্জিনিয়ারিং সার্ভিসের 2014-র প্রশ্ন দেখো একই প্রশ্ন দেখো, the percentage of loss due to একই প্রশ্ন টুকে দিয়েছে, রিপিট করেছে, হয়তো কোশ্চেন রিপিট আবার হয় না নাকি, এই ব্যাপার। তাই চলো কিভাবে করি, অ্যাঙ্কারেজ স্লিপ তো খুব সোজা, আমার তো মনে হয় সবচেয়ে সোজা আমার লাগে অ্যাঙ্কারেজ স্লিপটা বলতে, ঠিক আছে? তাহলে ডেল এল বাই এল, ঠিক আছে, ডেল এল বাই এল ইন্টু তাহলে স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু ই, ঠিক আছে? তাহলে স্ট্রেস কত, স্ট্রেইন ইন্টু ই, তাহলে স্ট্রেইন কত, ডেল এল বাই এল ইন্টু ই বলতে ইএস, ঠিক আছে? আর তাহলে এটা পেলাম হচ্ছে ডেল সিগমা, আর পার্সেন্টেজ অফ লস তাহলে কত হলো, ডেল সিগমা বাই সিগমা ইন্টু 100। বোঝা গেল? করে দিই একটা। কিন্তু বলতে পারো স্যার আপনি তো এরকম ভাবে হাত পা নাড়িয়ে বলে দিলেন, আমার মাথায় ঢুকলো না, ঠিক আছে? এনকারেজ স্লিপ, ঠিক আছে? কিসের লস হচ্ছে, স্ট্রেসের লস হচ্ছে, স্ট্রেসের লস হচ্ছে। তাহলে আমরা কি জানি, স্ট্রেস বাই স্ট্রেইন ইকুয়ালস টু ইএস, তাহলে লস অফ স্ট্রেস কত, লস অফ স্ট্রেস ইকুয়ালস টু স্ট্রেইন ইনটু ইএস, স্ট্রেইন কত, ডেল্টা এল বাই এল ইনটু ইএস, ঠিক আছে? এটা কত, এটা হচ্ছে ডেল সিগমা, তাহলে এই ভ্যালুটা কত আসছে, ডেল এল এর ভ্যালু কত,
3 ডিভাইড বাই 30 ইন্টু 10 টু দি আর 3, ইএস এর মান কত 2.1 ইন্টু 10 টু দি আর 5, এই করে তুমি ডেল সিগমার মান পাবে। দেখো তো ডেল সিগমার মান কত আসছে, আমি করিনি কোশ্চেনটা, দেখো তো 2.1 2.1, 2.1, তাহলে আমি কি করব 2.1 2.1 ডিভাইডেড বাই ডিভাইড বাই 1200 1200 ইন্টু 100, 200 তাহলে কত আসছে দেখি 0.175 ডিভাইড বাই 1200 ইন্টু 100, 0.175 0.175, কিন্তু প্রশ্নটা তো 1.75 অ্যান্সার আসছে গো, কিছু ভুল করলাম নাকি? অ্যান্সার তো আসছে, এরকম অ্যান্সার আছে স্যার ওটা হবে না স্যার, 21 হবে। না, ওটা তো 0.175 আছে, আছে 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 0.175, তাই হবে তাহলে অ্যান্সার, কি আছে কি? হ্যাঁ বলো বলো পাপিয়া, কি বলছিলে? না স্যার ঠিক আছে, ও হয়তো ইয়ে করছে, ঠিক আছে বুঝতে পেরেছি। হ্যাঁ পুরো লিখছি না, আমি টেনে টেনে লিখে দিচ্ছি, ঠিক আছে। ব্যাস, তোমার প্রিস্টেস কংক্রিটে আর কিছু পড়ো না, হ্যাঁ প্রিস্টেস কংক্রিটে আর কিছু পড়ার তোমার ইনফ্যাক্ট দরকারই নেই, তুমি এটুকুনি এটুকুনি তুমি রেডি করো না, এই কটা ফর্মুলা, এফসি বের করার একটা কনসেপ্ট বলে দিলাম, আর এই কটা ফর্মুলা, এটা একটু গুছিয়ে মনে রাখো প্রিস্টেস স্যার কংক্রিট। ইএস এর ভ্যালুটা কি এমপিএ তে ছিল? সে আমি বলতে পারবো না, দেখতে হবে, মনে আছে নাকি ভ্যালু ধরি, কিসের ভ্যালুটা গো, দেখো তুমি নিজেই দেখো। হ্যাঁ স্যার এমপিএ তে, ঠিক আছে স্যার ডিএলএল বাই এর দুটো সেম ইউনিটে তো আনতে হবে। সেমি, টেন কিউবটা দেখে ভাবছিলাম। হ্যাঁ স্যার ঠিক আছে, ওই 0.0175 হচ্ছে। আমিও খেয়াল করিনি, এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে, আমিও খেয়াল করিনি, লিখতে লিখতে বসি অ্যাকচুয়ালি। ইউনিট চেঞ্জটা যদি ঠিকঠাক না করতে পারি, আলটিমেটলি তো অ্যান্সারটা তো মিলবে না, সোজা কথা তো তাই। ঠিক আছে, আমি আজকে এখানে ক্লাস শেষ করব, ঠিক আছে, এখানে ক্লাস শেষ করব আমি। নেক্সট আরসিসির ক্লাসে তোমাদের কি পড়া দিয়েছি, নেক্সট আরসিসির ক্লাসে তোমাদের পড়া দিয়েছি কলাম, আর দেখতে হবে কি পড়া দিয়েছি গো, সোহম লিখেছিলে তুমি অ্যাপের মধ্যে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, তো ইয়ে ছিল, আমার মনে নেই, আমাকে, দেখছি। হ্যাঁ আমাকেও দেখে বলতে হবে। স্ল্যাব আর কলাম। স্ল্যাব আর কলাম, ঠিক আছে দেখে আসো, যদি দুটো না দেখতে পারো শুধু একটাই দেখে আসো না, পরীক্ষা তো এখন দেরি আছে, দুটো দুটো করে দেখতে দেখতে স্যার অসুবিধা নেক্সট হবে। ক্লাসটা কবে হবে নেক্সট স্যার? এই আরসিসির ক্লাসটা শনিবার করাবো, ঠিক আছে। আর আমি আগের উইকে তো তোমাদের দুটো ক্লাস করাইনি, এই উইকে তোমাদের একটা ক্লাস বাকি থাকলো, ওটা যদি কালকে করাতে পারি তাহলে করালাম, তা নাহলে আমি নেক্সট উইকে 3 দিন করাবো, ঠিক আছে। এই উইকে যেমন বুধবার করালাম, আবার শনি রোববার করাবো, নেক্সট উইকে আমি 3টে ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। কারণ এখনই আমি করা দিচ্ছি না আগামীকালের জন্য, আমার কিছু প্রোগ্রাম আছে, সেটা বুঝে, ঠিক আছে। হ্যাঁ ওকে, শনিবার তো হবে, এটুকুন কনফার্ম থাকো, শনিবার তোমাদের ওই ইয়েটা হবে, শনিবার শনিবার আরসিসি পড়াবো, বা ইয়েও পড়াতে পারি শনিবার। শনিবার কি পড়াই তোমাদের, আরসিসি পড়াবো নাকি ওসিএফটা পড়াবো? কালকে যদি ওসিএফটা পড়ালাম তাহলে পড়ালাম, তা না হলে শনিবারটা ওসিএফ পড়াবো, আর রোববারে আরসিসি পড়াবো, ঠিক আছে, রোববার আরসিসিটা দেখে আসো। কালকে যদি আমি ক্লাস করাতে পারি, আমি কালকে একটু সাইডে যাওয়া আছে, ঠিক আছে, সাইডে যাওয়া আছে, যদি ফিরে এসে একটু ডায়াগ্রামগুলো আঁকতে হবে ব্রেক ইন গ্রেডের, তা না হলে কি শেষ করা যাবে না একটা ক্লাসে, যদি সময় পাই তাহলে কালকে করালাম, তা নাহলে শনিবার ওসিএফটা পড়িয়ে রোববার আরসিসি পড়াবো, ঠিক আছে। চলো ওকে।